হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিসপ্লে দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখ, আমি যেটা কালকের ব্যাচে হয়ে গেছে যে পোর্শনটা, সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি আজকে। 7:30 থেকে আমার ক্লাস আছে, তার আগে 7:15-20 পর্যন্ত আমি ডিসকাস করে দিচ্ছি। কালকে যখন ক্লাস করবি তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো ঠিক আছে স্যার। আমি এইটা যেটা পড়াবো এটার পিডিএফটা কিছুটা আমি পাঠিয়ে দিয়েছি, একটু একটু চেঞ্জ হয়েছে। যাক, এটা মডিফাইড পার্টটাও আমি পাঠিয়ে দেবো, আর ভিডিও পোর্শনটাও আমি পাঠিয়ে দেবো, রেকর্ডিং করা পোর্শনটাও পাঠিয়ে দেবো। দেখ, যে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস ওই ব্যাচে পড়ানো হয়েছে আর কি, সেই চ্যাপ্টারটা হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি। তো তার দুটো পার্ট আর কি আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। তার লেকচার নাম্বার 1 ফার্স্ট পার্টটা যেটা, সেটা প্রথমে ডিসকাস করছি। দেখ, যে নর্মালি আমরা জানি যে ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর বেস করে ম্যাটারকে গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট এবং সলিড স্টেট, এই তিনটে পার্টে আমরা ক্লাসিফাই করতে পারি। ফোর্স অফ অ্যাট্রাকশন মিনিমাম হচ্ছে গ্যাসিয়াস স্টেটে, এটা মাঝামাঝি, আর ম্যাক্সিমাম হচ্ছে গ্যাসিয়াস স্টেটে, সলিড স্টেটে। আর এই দুটোর মাঝামাঝি আর কি মিডিয়াম হচ্ছে লিকুইড স্টেট। তো নর্মালি আমরা তো পড়বো এখানে সলিড স্টেটই, লিকুইড স্টেট বা গ্যাসিয়াস স্টেট তো আমরা পড়বো না। তো এগুলো 11-এর পোর্শনে পড়েছি, 11-এর পার্টে ছিল স্টেটস অফ ম্যাটার। তো আমরা সলিড স্টেট নিয়ে পড়বো, তো সলিড স্টেট নিয়ে আমরা শুরু করছি আর কি। তো এটা তুই দেখতেই পাচ্ছিস যে সলিড স্টেটের যে মলিকিউলসগুলো, সেই মলিকিউলসগুলো কিন্তু তারা ফিক্সড, তাদের কিন্তু কোনো মুভমেন্ট সেই অর্থে নেই। মুভমেন্ট থাকলেও খুব অল্প অল্প মুভমেন্ট, মানে নিজের জায়গা ছেড়ে সামান্য এদিক ওদিক মিন পজিশন থেকে এদিক সেদিক ভাইব্রেশন হয়, অনলি ভাইব্রেশন। কিন্তু দেখ, লিকুইডে কিন্তু বেশ ভালোই মুভমেন্ট আছে। লিকুইডে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট হচ্ছে মলিকিউলসগুলোর, এবং গ্যাসিয়াস স্টেটে কিন্তু এখানে কিন্তু খুবই ফ্রি মুভমেন্ট, এখানে কিন্তু মুভমেন্টটা অনেক অনেক বেশি। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ জানিস এই পার্টিকুলার ব্যাপারগুলো তো জানা আছে যে সলিড এবং লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটে যে মলিকিউলসগুলোর যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো কিন্তু সলিড স্টেটে মিনিমাম মুভমেন্ট, বিকজ স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, খুব ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। লিকুইড স্টেটে মিনিমাম মুভমেন্ট সলিড স্টেটের চাইতে বেশি, কিন্তু গ্যাসিয়াস স্টেটের চাইতে কম। আর গ্যাসিয়াস স্টেটে কিন্তু মুভমেন্টটা ম্যাক্সিমাম, বিকজ লিস্ট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর বেস করে বললাম। এখন সলিড স্টেটের মলিকিউলসগুলো আমি কি বলেছিলাম না, আমি বলেছি যে তারা মিন পজিশন থেকে সামান্য একটু ভাইব্রেট করে। অনেকটা একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে সলিডের মুভমেন্টগুলো অনেকটাই কি হয় না, মনে হচ্ছে যে তারা যেন স্প্রিং এর মতো। এই যে মলিকিউলসগুলো আটকে রয়েছে, এগুলো কিন্তু ফিক্সড পজিশনে মলিকিউলসগুলো বা অ্যাটমসগুলো বা আয়ন্সগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে। সেই জন্য কিন্তু কখনোই একটা জায়গা ছেড়ে কিন্তু সে বেরিয়ে চলে যেতে পারে না, কোনো অ্যাটমই কিন্তু তার জায়গা থেকে বেরিয়ে চলে যেতে পারে না, তাদের কিন্তু জায়গাগুলো কিন্তু ফিক্সড। তো সলিডের এই পার্টিকুলার বিহেভিয়ারটা আছে যে তারা কিন্তু যে জায়গায় থাকে সেই জায়গাতেই থাকে, সেই জন্য সলিডগুলো কিন্তু হয় ভেরি মাচ রিজিড, তাদের একটা ফিক্সড শেপ আছে, ফিক্সড ভলিউম আছে, এবং তারা ভীষণ রিজিড হয়। তো এই ব্যাপারটা তো দেখতেই পাচ্ছিস যে সলিডের মলিকিউলসগুলোর মুভমেন্ট কিন্তু অনেকই ফিক্সড, এবং তারা শুধুমাত্র ভাইব্রেট করতে পারে। দে ক্যান ভাইব্রেট অ্যালং দেয়ার মিন পজিশন, তাদের নিজের জায়গা ছেড়ে এদিক সেদিক যেতে পারে না, কিন্তু শুধুমাত্র একটু ভাইব্রেশনটা পসিবল এই হতে পারে। এরপরে দেখ, যে সলিডের যে আমরা সলিডের যে ডেফিনিট তার যে শেপ রয়েছে, সলিডের যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা চলে আসছি। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে সলিডের তিনটে ক্যারেক্টারিস্টিক্স, তার ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম আছে।
ফ্লো করতে পারে না। যেরকম গ্যাস বা লিকুইড গুলো কিন্তু ফ্লো করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কারণ তাদের মধ্যে উইক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। কিন্তু এরা কিন্তু কখনোই মুভ করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। ইনকম্প্রেসিবল মানে তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু কম্প্রেস করে অল্প জায়গার মধ্যে তুই নিয়ে চলে আসতে পারবি না। এবং অবভিয়াসলি তারা কিন্তু রিজিড হবে। দিস আর দ্য ফিউ ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ সলিড। সলিডের বেশ কিছু প্রপার্টির মধ্যে আরো অনেক প্রপার্টি আমরা নিয়ে ডিসকাস করব, আজকে বলবো, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে এটা যে সলিড মলিকিউলস গুলো বা পার্টিকেলস গুলো কিন্তু এই বিহেভিয়ার শো করে। তো সলিডের, লিকুইডের, গ্যাসের যদি কম্পারেটিভ স্টাডি করি তাহলে সেই কম্পারেটিভ স্টাডিতে বেশ কয়েকটা জিনিস বেরিয়ে আসবে, যেরকম শেপ, ভলিউম। সলিডের কিন্তু সবসময় ডেফিনিট শেপ এবং ভলিউম থাকে, লিকুইডের শেপ থাকে না, কন্টেনারের শেপ নেয়, কিন্তু ভলিউমটা ডেফিনিট থাকে। গ্যাসিয়াস স্টেটের তো কোনো ডেফিনিট শেপ বা ভলিউম কিছুই থাকে না। কম্প্রেসিবিলিটি, সলিডকে কম্প্রেস করা যায় না, পোরাস সলিড হলে করা যায়, স্পঞ্জ যেখানে কিনা পোরাস আছে সেখানে করা যায়। ক্যান নট বি কম্প্রেসড, এগুলোকে কম্প্রেস করা যায়, সহজেই কম্প্রেস করা যায় গ্যাসিয়াস স্টেটে। ফ্লো, এরা ফ্লো করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের থেকে মুভমেন্ট করে চলে যেতে পারে না। লিকুইডস গুলো দে ক্যান ফ্লো, আর গ্যাসও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করতে পারে, এদের ফ্লো হয়। তো এরপরে দেখ যে গ্যাসিয়াস মলিকিউলস গুলো, এরপরে দেখ যে ডিফিউশন সলিড পার্টিকেলস গুলো সহজেই ডিফিউশন করতে পারে। এরা লিকুইডও ডিফিউশন করতে পারে, কিন্তু গ্যাস সব থেকে ভালো ডিফিউশন করতে পারে। ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি হয় এটাতে, লেস এবং এটাতে ভেরি লেস। ইন্টারমলিকুলার স্পেস এটাতে খুবই কম, এটাতে বেশি, এবং এটাতে লার্জ। যেগুলো কিন্তু খুব কমন কিছু বিহেভিয়ার, যে কমন বিহেভিয়ারের কথা আমি তোকে বললাম, যে এগুলো সহজেই তুই বুঝতে পারবি, এগুলো আগেই পড়ে এসেছিস, সেই জন্য জাস্ট রিক্যাপ করা। এইবারে দেখ আমি যে জিনিসটা বলছিলাম, যে লিকুইড এবং গ্যাসকে বলা হয় কি না ফ্লুইড। লিকুইড এবং গ্যাসকে বলা হয় ফ্লুইড, কারণ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, তারা ফ্লো করতে পারে। যারা ফ্লো করতে পারে তাদেরকে বলা হয় ফ্লুইড। তো যাক, যে গ্যাসিয়াস মলিকিউলস গুলো নিজের জায়গা ছেড়ে এদিক সেদিক করছে, তো এরা ফ্লো করছে। লিকুইডও কিন্তু নিজের জায়গা ছেড়ে যতখানি পর্যন্ত লিকুইড আছে ফ্লো করছে, কিন্তু সলিড স্টেট কিন্তু এরা কিন্তু রিজিড, এরা কিন্তু ফ্লো করতে পারছে না। তাই আমরা এই কথা বলছি যে লিকুইড বা গ্যাস তারা কিন্তু নিজের জায়গা ছেড়ে যেহেতু এদিক সেদিক যেতে পারে তাদেরকে ফ্লুইড বলে, কিন্তু সলিড কিন্তু রিজিডিটি পজেস করে, তার মধ্যে কিন্তু রিজিড স্ট্রাকচার রয়েছে, সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কখনোই যেতে পারে না, তার মুভমেন্ট কিন্তু এক জায়গাতেই ফিক্সড জায়গায় থাকে। এই কারণে মুভমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস যেহেতু ফিক্সড, সেহেতু সলিডকে রিজিড বলে। কিন্তু গ্যাসিয়াস বা লিকুইড স্টেট বা গ্যাসিয়াস স্টেট দেখতেই পাচ্ছিস, এদের পার্টিকেলস গুলো কিন্তু কনস্ট্যান্ট মুভমেন্টে থাকে, একদিক থেকে আরেক দিকে যেতে থাকে, এবং সেই জন্য কিন্তু তাদেরকে সবসময় আমরা বলি ফ্লুইড। সেই জন্য লিকুইড বা গ্যাসকে ফ্লুইড বলা হবে কেন বা সলিডকে রিজিড বলা হবে কেন, তার পিছনে কিন্তু এটাই বক্তব্য, যে যারা ফ্লো করতে পারে তাদেরকে ফ্লুইড বলে, যারা এক জায়গায় ফিক্সড জায়গায় থাকে সেখান থেকে মুভ করতে পারে না, ফিক্সড তার স্ট্রাকচার বজায় রাখে, তাদেরকে বলা হয় রিজিড। তো এই সমস্ত কথাবার্তাগুলো বললাম। এবারে হচ্ছে কি না, এবারে যে বিষয়টা আমি তোকে বলবো সেটা হচ্ছে যে একটা সলিড যেটা কিনা আমি সলিড স্টেটে দেখছি, কিন্তু সেটা সলিডটা সব সময়তে সলিড স্টেটে নাও থাকতে পারে, ডিপেন্ড করে বেশ কিছু কন্ডিশনের উপরে। আমার কথাটা ভালো করে শোন। সেটা হচ্ছে যে একটা ম্যাটার সেটা সলিড স্টেটে থাকবে না লিকুইড স্টেটে থাকবে না গ্যাসিয়াস স্টেটে থাকবে, সেটা কিন্তু কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর কথার কথা যে আইস, ওয়াটার ভেপার। তো আইস, ওয়াটার ভেপার এই তিনটে স্টেটেই কিন্তু ওয়াটার থাকতে পারে। ওয়াটার সলিড কন্ডিশনেও থাকতে পারে, লিকুইড ওয়াটারেও থাকতে পারে, বা গ্যাসিয়াস কন্ডিশনে থাকতে পারে। এখন ধর আমি এই যে বোতলের যে জলটা, এটা ওয়াটার লিকুইড ফর্মে আছে কেন? এটা লিকুইড ফর্মে এই কারণেই আছে যে একটা পার্টিকুলার কন্ডিশনে এটাকে যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে তো এটা জলটা বরফে কনভার্ট হয়ে যাবে, আইসে কনভার্ট হয়ে যাবে, বা হিট করলে এটা ওয়াটার ভেপারে কনভার্ট হবে।
এখন ঘটনা হচ্ছে যে কি কন্ডিশনের জন্য একটা স্টেট থেকে আর একটা স্টেটে যায়, কন্ডিশনটা কি, তো সেটা আমরা একটু বুঝে নেবো। তো কন্ডিশনটা কি না, কন্ডিশনটা বুঝতে গেলে প্রথমেই দুটো দুটো ফোর্সের কথা আমাকে জানতে হবে। একটা ফোর্স কি না ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স, পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হচ্ছে থার্মাল এনার্জি। এই দুটো ফ্যাক্টরের উপরে কিন্তু কোন অবস্থায় থাকবে, সে সলিড অবস্থায় না লিকুইড অবস্থায় না গ্যাসিয়াস অবস্থায়, কি কন্ডিশনে থাকবে, সেটা ডিপেন্ড করে এই তিনটে এই দুটো ফোর্সের ওপরে। একটা হচ্ছে ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স, পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হচ্ছে থার্মাল এনার্জি। তুই এটা ভালো করেই জানিস যে আইসকে যদি আমরা হিট দিই তাহলে সেটা লিকুইড হয়, আবার লিকুইডকে হিট দিলে কি হয়, সেটা গ্যাস হয়। তো এখন একটা স্টেট থেকে হিট দিয়ে আর একটা স্টেটে পাঠাচ্ছি, তার পিছনে কারণটা কি দেখ। আমি 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 তোকে যেটা বলছি, কথাটা আমার ভালো করে শোন। সেটা হচ্ছে যে থার্মাল এনার্জি মানে কি, থার্মাল এনার্জি মানে বাইরে থেকে আমি হিট দিচ্ছি, মানে টেম্পারেচার দিচ্ছি। টেম্পারেচার দিলে সবসময় কি হয় না, টেম্পারেচার যদি আমি দিই তাহলে কথার কথা, এখানে দেখ ডান দিকের কোনার ছবিটা দেখ তুই, এই ছবিটা দেখলে তুই বুঝতে পারবি যে আমি যেই আমি এখানে তোর হিট দিচ্ছি, দেখ এখানে আমি হিট দিচ্ছি, তো যেই আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এখানে দেখ এই জায়গায় এই ছবিটা দেখ, এই ছবিটা দেখলেও তুই বুঝতে পারবি যে এখানে টেম্পারেচার আমি বাড়াচ্ছি। টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার বাড়ালে মলিকিউলসগুলোর মধ্যে কিন্তু মলিকিউলসগুলোর মোশন কিন্তু বেড়ে যাবে। দেখ এই যে টেম্পারেচার ইনক্রিজ করছে থার্মোমিটারে, আস্তে আস্তে এটা ইনক্রিজ করছে, এবং এই মলিকিউলসগুলোর মোশন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ভালো করে খেয়াল করে দেখ যে মলিকিউলসগুলো ফাস্টার হচ্ছে। তার মানে যত তুই থার্মাল এনার্জি বাড়াবি, যত থার্মাল এনার্জি বেশি দিবি, বেশি হিট দিবি, মলিকিউলসগুলো কি করবে না, মলিকিউলসগুলো কিন্তু আরো বেশি দৌড়দৌড়ি শুরু করে দেবে, তাদের মধ্যে কিন্তু দৌড়দৌড়িটা বেড়ে যাবে। তো দৌড়দৌড়ি যদি বেড়ে যায় তাহলে কি হবে না, তাদের মধ্যে এবারে দেখ এই ছবিটা দেখ যে ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স বলতে কি বোঝায় না, পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন। এই দেখ এই পার্টিকেলটা এটা সবাই কি করছে না, একে অপরকে অ্যাট্রাক্ট করছে, প্রত্যেককে অ্যাট্রাক্ট করছে। তো যত তুই টেম্পারেচার বাড়াবি, টেম্পারেচার ইনক্রিজ করবি, ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হবে, ডিক্রিজ করে যাবে। ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স আর থার্মাল এনার্জি অপোজিং ফোর্স, যত তুমি টেম্পারেচার বাড়াবে অ্যাট্রাকটিভ ফোর্সটা ডিক্রিজ করবে। তো তাহলে এই দুটো ফ্যাক্টর, থার্মাল এনার্জি আর ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন, এই দুটোকে কোনটা বেশি কোনটা কম, সেই অনুযায়ী কিন্তু লিকুইড বা সলিড বা গ্যাস হবে। তুই এখন এই ছবিটা দেখ, যে ছবিটা আমি তোকে দেখাচ্ছি, এই ছবিটা দেখ তুই, তাহলে বুঝতে পারবি যে যখন ইন্টার পার্টিকেল ফোর্সটা কম আছে, ইন্টার পার্টিকেল এখানটা ভালো করে লক্ষ্য করে দেখ, যেখানে আমি লাল দাগ মারছি, ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স যখন কম আছে, থার্মাল এনার্জি যখন বেশি, তখন সেটা কি অবস্থায় আছে, গ্যাসিয়াস স্টেটে আছে। আস্তে আস্তে থার্মাল এনার্জিটা কমছে, ইন্টার পার্টিকেল ফোর্সটা বাড়ছে, যখন প্রায় সমান, দুজনে ইকুয়াল, তখন এটা কি অবস্থায় রয়েছে না, লিকুইড অবস্থায় রয়েছে। আবার যখন আমি থার্মাল এনার্জিটা আরো কমিয়ে দেবো, থার্মাল এনার্জিটা দেখ আরো কমে যাচ্ছে, থার্মাল এনার্জিটা কমছে, ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, থার্মাল এনার্জিটা কমছে, ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, বাড়তে দেখ কি অবস্থায় চলে এসছে, দেখ এটা সলিড হয়ে গেল, দেখ এটা সলিড স্টেটে কনভার্ট হয়ে গেল। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি এই ছবিগুলো থেকে, সেটা হচ্ছে যে কোনো ম্যাটার, তাকে যদি তুই বাইরে থেকে টেম্পারেচার দিস, তাহলে তার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, অ্যাটমের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হবে না, ডিক্রিজ করতে থাকবে। অ্যাট্রাকটিভ ফোর্সটা যত ডিক্রিজ করবে, তত সেটা কি হবে না, তত সেটা গ্যাসিয়াস স্টেটের দিকে থাকবে, বা গ্যাসিয়াস স্টেট থেকে আস্তে আস্তে লিকুইড স্টেট, এবং অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ার সাথে সাথে সলিড স্টেটে পৌঁছে যাবে। তো কোনো পার্টিকেল কি অবস্থায় থাকবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে তার থার্মাল এনার্জি এবং অ্যাট্রাকটিভ ফোর্সের উপর। সেই কারণে আমরা যখনই কোথাও হিট দিই, তখনই সেটা গ্যাসিয়াস স্টেটের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্সটা তাতে কমতে থাকে। তো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে যে টেম্পারেচার বাড়ালে কিন্তু গ্যাসিয়াস স্টেটের দিকে যাবে, টেম্পারেচার যত কমাতে থাকবে ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে, এবং তত কিন্তু সলিড স্টেটের দিকে চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেটা নিয়ে আমি তোকে বললাম যে কেন কি হয় না হয়। এবারে চল যে আমরা এরপরে বিষয়টা নিয়ে আলোচনা করি।
সলিডের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সলিডের পার্টিকুলার স্ট্রাকচার। এখানে আমরা সলিড পড়াতে গিয়ে অনেক রকমের স্ট্রাকচার সম্পর্কে বলবো, কারণ সলিড, লিকুইড, গ্যাস এই তিনটে স্টেটের মধ্যে সলিড স্টেট কিন্তু আইডেন্টিফাই করা যায় একটা পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে কি না সলিডের পার্টিকুলার স্ট্রাকচার আছে যেটা কিনা লিকুইড বা গ্যাসের নেই। লিকুইড বা গ্যাসের স্ট্রাকচার হয় না, লিকুইড বা গ্যাস তারা একটা কোনো পার্টিকুলার স্ট্রাকচার অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু সলিড একটা পার্টিকুলার স্ট্রাকচার অ্যাটেন্ড করতে পারে। এবং সেই স্ট্রাকচারটা কেমন সেগুলো কিন্তু নানান রকম টাইপের স্ট্রাকচার হতে পারে। যেরকম আমি তোকে বেশ কয়েকটা স্ট্রাকচার দেখাচ্ছি, স্ট্রাকচার কি করে আসছে না আসছে সেসব কথাও আজকে আমি তোকে জানিয়ে দেবো, কারণ তাহলে পড়তে সুবিধা হবে। কারণ এই স্ট্রাকচারগুলো আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার কাছে তো ফোনটা নেই, ছেলের কাছে আছে ফোনটা। তো অনেক রকমের স্ট্রাকচার হতে পারে, সলিডের স্ট্রাকচারটা ডিফারেন্ট টাইপের হতে পারে। তো ডিফারেন্ট টাইপের যে স্ট্রাকচার সেগুলো কি করে আসছে না আসছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই ডেফিনেটলি ডিসকাস করব, কিন্তু তার আগে কয়েকটা বেসিক জিনিসপত্র জেনে নিতে হবে। সেটা কি? বেসিক জিনিসপত্রের মধ্যে প্রথমেই আমরা যেটা চলে আসছি যে সলিড কত রকমের হয়, সলিডের টাইপস। তো ব্রড ক্লাসিফিকেশনে সলিডকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। ভালো করে তুই ব্যাপারটা শুনে নে, সলিডকে দুভাগে ভাগ করতে পারি। দেয়ার আর টু টাইপস অফ সলিড। কি কি না দেখতেই পাচ্ছিস তোর স্ক্রিনের সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুটো টাইপ। একটা হচ্ছে, এক মিনিট দাঁড়া তো একটু, এক মিনিট। হ্যাঁ বলছি। আচ্ছা 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 আচ্ছা। আমার ব্যাচ আছে, আমার 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 স্টুডেন্টও আছে, আমার ব্যাচ আছে, বৃহস্পতিবার রাত 9টা থেকে ওরা ক্লাস করে। এখন অনলাইনে ক্লাস হচ্ছে, তো আপনি ওই টাইমটা দিতে পারেন। সবাই ক্লাস শুরু হয়েছে, অনেকটা পড়া হয়েছে, এই মাস থেকে শুরু হয়েছে। তো আমি বিকেলটা যেগুলো পড়া হয়েছে সেগুলো আমি পাঠিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা কিছু না। ওই ব্যাচে বৃহস্পতিবার কালকে ক্লাস আছে, বৃহস্পতিবার দিনটা রাত্রি 12টার সময় ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি অনলাইনে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে মেসেজ করে দেবেন। আমি ওই মেসেজের আমি সমস্ত ডেটা পাঠিয়ে দিই, কিভাবে আমি কোচিং করবো না করি, কোন সময় ক্লাস, একটা গ্রুপে অ্যাড করে দেবো সব। আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে স্টুডেন্টের নাম টাউন দিয়ে আপনি কাউকে মেসেজ করবেন, বাকিটা আমি করছি। হ্যাঁ দুটোই হয়, দুটোই। আচ্ছা ঠিক আছে, ও ক্লাস করতে শুরু করুন। আমার মনে হয় না কিছু অসুবিধা হবে, ওখানে কম স্টুডেন্ট ক্লাস করে। যদি অসুবিধা হয় আমি নিশ্চয়ই দেখে দেবো যে আলাদাভাবে কি কি প্রবলেম আছে। ওকে একটু আমাকে, আমার দেখো একটা ক্লাস চলছে, আপনি একটু তাদের দিকে ওকে ফোন করতে হবে, তাহলে আপনি একটু ফোন করবেন রাত্রি 9:30টার পরে। আমি তাহলে একটু কথা বলে নেবো যে কথা বলতে বুঝতে পারবো কিরকম কিরকম অসুবিধা, কি অসুবিধা আছে, আমি সেটা একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি টিচার, ফুল টিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, তো যে কথা বলছিলাম, সৃজা আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি, আমি একটু একটা ফোন এসে গেছিল, কথা বলছিলাম। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সলিডকে আমরা ক্রিস্টালাইন সলিড, অ্যামারফাস সলিড এই দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। ক্রিস্টালাইন সলিড আর অ্যামারফাস সলিড। এখন ক্রিস্টালাইন সলিডটা কি, অ্যামারফাস সলিডটা কি, এগুলো তো জানতে হবে। তো চল আমি সেগুলো তোকে ডিটেলে বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে সেখানে যে পার্টিকেলস গুলো থাকবে, ধর এই যে পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছিস, এই পার্টিকেলস গুলো, এটা একটা অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট। তাদের অ্যারেঞ্জমেন্টটা একটা না ভীষণ ভীষণ একটা সাজানো গোছানো ব্যাপার থাকবে, অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেরকম তুই দেখছিস যে এখানে এই যে স্ট্রাকচারটা, এটাতে ভালো করে তুই দেখ যে স্ট্রাকচারটার মধ্যে একটা রেগুলার অর্ডার মেনটেন হচ্ছে, যে এখানে একটা রয়েছে, তারপরে এইখানে ইকুয়াল ডিস্টেন্সে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস থাকবে, সবকিছু ভীষণ ভীষণ সাজানো গোছানো থাকবে এবং একটা পারফেক্ট অর্ডার অ্যারেঞ্জমেন্ট যাকে বলা হয়, একদম সাজানো। যতখানি ডিস্টেন্সে যে অ্যাটম রয়েছে ঠিক ইকুয়াল ডিস্টেন্সে সেম সেম অ্যাটমগুলো সমস্ত সাজানো থাকবে, কোনো হ্যাপাজার্ড ম্যানারের কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ নোন অ্যাজ ক্রিস্টালাইন সলিড। তাকেই কিন্তু বলে ক্রিস্টালাইন সলিড, যাতে এরকম ভাবে একদম এক্স্যাক্টলি অর্ডারলি ম্যানারে কিন্তু পার্টিকেলস গুলো সাজানো থাকে। দ্যাট ইজ নোন অ্যাজ ক্রিস্টালাইন সলিড। তো ক্রিস্টালাইন সলিড এটাকে বলে। কিন্তু ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্টজ ক্রিস্টাল, এইসব যত রকমের ম্যাক্সিমাম তুই সলিড দেখতে পাস, রাবার, প্লাস্টিক, গ্লাস, এগুলো বাদ দিয়ে, এগুলোর মধ্যে কিন্তু এই পার্টিকুলার ব্যাপারটা থাকে না। তো ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে যে যেখানে কিনা তুই এইসব অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট দেখতে পাস, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যত মেটাল ফিটাল আছে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব মেটালের অ্যারেঞ্জমেন্ট, এগুলো সবই কিন্তু ক্রিস্টালাইন সলিড। বাট আমরা যদি অ্যামারফাস সলিডের কথা বলি, তাহলে অ্যামারফাস সলিড হচ্ছে কি না, অমরফে, এই কথাটা ল্যাটিন ওয়ার্ড। এই কথাটার মানে হচ্ছে শেপলেস, মানে তার কোনো পার্টিকুলার শেপ নেই, তার কোনো অর্ডারলি অ্যারেঞ্জমেন্টও নেই। যদি অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট না থাকে, কোনো পার্টিকুলার শেপ না থাকে, শেপলেস যদি হয়, তাহলে এরকমটাকে বলা হয় কি না, তাদের ডেফিনিট জিওমেট্রি নেই। দেখ, do not have definite geometry and not arranged in ordered fashion. অর্ডার্ড ফ্যাশনে যদি না থাকে, পার্টিকুলার অর্ডারলি ফ্যাশনে যদি সেগুলো অ্যারেঞ্জ করা না থাকে, তাহলে তাকে আমরা কি বলবো না, অ্যামারফাস। তাকে আমরা বলবো অ্যামারফাস। এই আমার ছবির মধ্যে আটকে গেছে অ্যামারফাস সলিড, এই দেখ, এটা হচ্ছে অ্যামারফাস সলিড লেখা রয়েছে এবং এরকম ধরনের। এবং অ্যামারফাস সলিডে সবসময় একটা জিনিস খেয়াল রাখবি, যে অ্যামারফাস সলিডটা কিন্তু কি না, তার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি 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 তোকে দেখাচ্ছি। তার অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখ, যে ভালো করে দেখলেই তুই বুঝতে পারবি যে বাঁদিকেরটা হচ্ছে কোয়ার্জ, এটা কিন্তু ক্রিস্টালাইন। কিন্তু এখানে কোয়ার্জকে হিট করলে কোয়ার্জ গ্লাস তৈরি হয়। এখানে দেখ অ্যারেঞ্জমেন্টটা কিন্তু হ্যাপাজার্ড। দেখ এইখানে যেরকম অ্যারেঞ্জমেন্ট আছে, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এখানের চাইতে আলাদা, এখানেও একটু আলাদা, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যারেঞ্জমেন্টটা গুলো কিন্তু ডিফারেন্ট হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি যদি অ্যারেঞ্জমেন্টটা পারফেক্ট অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট না হয়, তাদের মধ্যে কিন্তু একটু হ্যাপাজার্ড ম্যানারে অ্যারেঞ্জমেন্ট হয় অ্যাটমস গুলো। তুই এটা ভালো করে খেয়াল করে দেখ যে এখানে কিরকম ট্রায়াঙ্গেল সাজানো আছে, ট্রায়াঙ্গেল কত সুন্দর সাজানো রয়েছে, ট্রায়াঙ্গেল এরকম ভাবে সব সাজানো রয়েছে। কিন্তু এখানে কি ওরকম ধরনের তুই পাচ্ছিস? এখানে কিরকম চাড়া বাঁকা, এই জায়গাটা আবার একটু বাঁকা চোড়া, এই জায়গাটা আবার এরকম একটু, এই জায়গাটা আবার এরকম। তো যদি তুই অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে না পাস, কোয়ার্টজ গ্লাস কাঁচগুলো, এগুলো কিন্তু তাদের যে ভিতরে যে পার্টিকেলস গুলো আছে, তাদের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা নট পারফেক্ট ম্যানারে কিন্তু পারফেক্টলি অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে কিন্তু সেগুলো সাজানো নেই। তো যদি এরকম থাকে, যদি পারফেক্টলি অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে যদি সাজানো না থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলি কি না, অ্যামারফাস সলিড। তো যেটা আমি তোকে এখানে দেখালাম। তো তাহলে অ্যামারফাস সলিডের সাথে ক্রিস্টালাইন সলিডের কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। আরো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট বা এইসব অ্যারেঞ্জমেন্টে তো ডিফারেন্স আছে, এছাড়াও আরো কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স গুলো আমরা বলছি। প্রথম কথা হচ্ছে মেল্টিং পয়েন্ট।
মেল্টিং পয়েন্ট সব সময় কি না ক্রিস্টালাইন সলিডের মেল্টিং পয়েন্ট কিন্তু একটা কি না এদেরকে বলা হয় কি শার্প শার্প মেল্টিং পয়েন্ট। শার্প মেল্টিং পয়েন্ট মানে কি একটা পার্টিকুলার টেম্পারেচারেতেই মেল্ট করবে পুরো এন্টায়ার ক্রিস্টালটা। ধর আমি 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 একটা এক্সাম্পল দিচ্ছি যে ধর একটা ক্রিস্টালাইন সলিড তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। তো 120 ডিগ্রি সেলসিয়াস মানে তার সমস্ত পার্ট পুরো পার্টটাই কিন্তু 120 ডিগ্রি সেলসিয়াসেই মেল্ট করবে। এরকম হবে না যে কোনো পার্ট 120 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করছে আবার কোনো পার্ট 110 ডিগ্রিতে মেল্ট করছে, এরকম এটা হবে না। সবসময় মেল্টিং পয়েন্ট একটা ফিক্স থাকবে এবং সেই টেম্পারেচারেতেই মেল্ট যদি করে। কেন এটা হয়, কেন এটা হয় ভালো করে তুই একটা বোঝার চেষ্টা করে জিনিসটা যে এই সলিডটার ডিফারেন্ট পার্টগুলো আমরা নিচ্ছি। ধর এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এগুলো একটা আলাদা আলাদা পার্ট নিচ্ছি কিন্তু প্রত্যেকটা পার্টেতেই অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট এক, সিমিলার 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 অ্যাটম অ্যারেঞ্জমেন্ট। তাই এই পার্টটাও যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট করে এই পার্টটাও মেল্ট করবে, এই পার্টটাও মেল্ট করবে, এই পার্টটাও মেল্ট করবে, প্রত্যেকটা পার্টই কিন্তু একই টেম্পারেচারে মেল্ট করবে। সেই জন্য একে বলে কি শার্প মেল্টিং পয়েন্ট। শার্প মেল্টিং পয়েন্ট সবসময়তেই ক্রিস্টালাইন সলিডের একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকে। কিন্তু অ্যামারফাস সলিড, অ্যামারফাস সলিডে তার প্রত্যেকটা পার্ট কিন্তু একই রকমের নয়। এই পার্টটা ধর তুই এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট, এই চারটে পার্টকে যদি আমি আমি টোটাল ক্রিস্টালটাকে যদি চার ভাগে ভাগ করি তাহলে এই যে চারটে পার্ট তুই দেখতে পাচ্ছিস সেই চারটে পার্ট কিন্তু তাদের একই রকমের অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট নেই, বিভিন্ন বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট। তো অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইচ অ্যান্ড এভরিথিং মাস্ট বি ডিফারেন্ট। তো ডিফারেন্ট যদি হয় তাহলে যদি দেখা যায় যে এই পার্টটা হয়তো 105 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করছে, এই পার্টটা 100 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করছে, এই পার্টটা 108 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করছে, এই পার্টটা 110 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে দেখা যাবে যে এই সলিডটা 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেল্ট করতেই থাকবে। 100 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করতে শুরু করবে, 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেল্ট করবে। তাহলে এটা মেল্ট ওভার এ রেঞ্জ, ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। একটা টেম্পারেচারে মেল্ট করতে শুরু করবে আর একটা টেম্পারেচারে মেল্ট করা শেষ হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। শার্প মেল্টিং পয়েন্ট মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে মেল্ট করবে, কিন্তু মেল্ট ওভার রেঞ্জ মানে হচ্ছে একটা টেম্পারেচারে মেল্ট করতে শুরু করবে আর একটা টেম্পারেচারে গিয়ে মেল্ট করা শেষ হবে। 100 ডিগ্রিতে মেল্ট করা শুরু হলো, 110 ডিগ্রিতে মেল্ট করা শেষ হচ্ছে। তো আমরা সব সময়তেই এই ব্যাপারটা নিয়ে ভাববো যে যদি অ্যামারফাস ক্রিস্টাল হয় তাহলে তার কিন্তু এরকম ধরনের শার্প মেল্টিং পয়েন্ট থাকবে না, মেল্ট ওভারে রেঞ্জ হবে, একটা রেঞ্জে সে মেল্ট করবে। কিন্তু ক্রিস্টালাইন হলে সে পার্টিকুলার একটা টেম্পারেচারে মেল্ট করবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হলে আমাকে তুই বলবি। তো এখন এখন দেখ যে আমরা আর একটা বিষয় নিয়ে বলছি, সেটা কি না অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক বলতে কি বোঝায় না, অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে, কথাটা ভালো করে শোন, সেটা হচ্ছে যে ক্রিস্টালাইন সলিডস crystalline solids are anisotropic in nature. অ্যানাইসোট্রপিক কথাটার মানে কি, মানে হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশনে যদি আমি কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টি মেজার করি তাহলে তার ডিফারেন্ট ভ্যালু পাবো, ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। কিরকম না, আমরা বিভিন্ন ডাইরেকশনে অ্যাটমের অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু একটা অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট হয়। ফিজিক্যাল প্রপার্টিজ আর নট সেম ইন অল ডাইরেকশন। কিরকম না, ধর এবি বরাবর তুই গেলি, তাহলে এবি বরাবর তুই কি পাচ্ছিস না অল আর ব্লু, মানে সব অ্যাটমগুলো কিন্তু ব্লু ব্লু পেয়েছিস, ব্লু ব্লু অ্যাটম পেয়েছিস। ধর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সব সোডিয়াম 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 তুই পেয়ে গেছিস। এবারে ধর অন্য আর একটা ডাইরেকশনে যাচ্ছিস যেটা সিডি, সিডি ডাইরেকশনে তুই কি পেলি না রেড ব্লু রেড ব্লু রেড ব্লু এরকম করে পেলি। তাহলে একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পাচ্ছিস, কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর একরকম অ্যারেঞ্জমেন্ট, অন্য একটা অ্যাক্সিস বরাবর আরেক রকম অ্যারেঞ্জমেন্ট, আবার অন্য আর একটা অ্যাক্সিস বরাবর যা যা খুশি, অন্য একটা অ্যাক্সিস বরাবর যা, অন্য একটা দিকে যাবি, তো এরকম গেলি ইএফ, তাহলে সেখানেও কিন্তু একটা রেড ব্লু পাচ্ছিস কিন্তু ডিস্টেন্সটা আলাদা। তো এরকম ভাবে ডিফারেন্ট ডাইরেকশনে তুই যখন যাচ্ছিস তখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট তুই পাচ্ছিস। তো তাহলে প্রপার্টিগুলোকে যদি মেজার করিস, ধর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি থার্মাল কন্ডাক্টিভিটি কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এরকম ধরনের যে প্রপার্টিগুলো ফিজিক্যাল প্রপার্টিজ, আর ফিজিক্যাল প্রপার্টিগুলোকে যদি আমরা
ওই বরাবর এবি বরাবর যদি মেজার করি বা সিডি বরাবর মেজার করি বা ইএফ বরাবর মেজার করি, তাহলে নট সেম, একই রকম আসবে না, কারণ অ্যাটম তো একই রকমের নেই। অ্যানাইসোট্রপিক মানে অ্যাটম তো আলাদা রকমের অ্যারেঞ্জমেন্ট হয়ে রয়েছে, এবং সেই জন্য ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি যদি আমরা পাই, তাকে বলে অ্যানাইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক বলে তাকে। কিন্তু দেখ ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন সলিডের কিন্তু 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 যে কথাটা বলছি, কিন্তু আমরা কি বলে ওই অ্যামারফাস সলিড যারা, তারা কিন্তু আইসোট্রপিক। অ্যামারফাস সলিড কিন্তু আমরা যে কোনো ডাইরেকশানে, সব ডাইরেকশানেই হ্যাপাজার্ড ব্যানারে রয়েছে, ন্যাচারালি তাদের মধ্যে কিন্তু সেই অর্থে কোনো একটা ওয়াইড রেঞ্জে প্রপার্টি ডিফারেন্স হয় না। এখানে যেটা দেখাচ্ছিলাম অল আর ব্লু, অল আর রেড ব্লু বা রেড ব্লু এরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট হয়ে রয়েছে। কিন্তু অ্যামারফাস ক্রিস্টাল যদি হয়, তাহলে অ্যামারফাস ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের বিশেষ কিছু গন্ডগোল হয় না। যে কোনো ডাইরেকশানে আমি যদি যাই, তাহলে ডাইরেকশানে একই রকমের প্রপার্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো এটা আমি তোকে বললাম যে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামারফাস সলিডের মধ্যে ডিফারেন্স। এবারে ক্লিভেজ, ক্লিভেজ প্রপার্টি মানে কি, তাকে যদি কাটা যায়, ছুরি দিয়ে নাইফ দিয়ে কাটা যায়, তাহলে কি রকম ধরনের হয়, ভালো করে তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। ক্রিস্টালাইন সলিড যদি হয়, তাহলে তাকে যদি তুই ছুরি দিয়ে কাটিস, তাহলে কি রকম হবে না, শার্প এজ। শার্প এজ মানে কি, মানে স্মুথ সারফেস হবে। ছুরি দিয়ে যদি তুই কাটিস, তাহলে এই অংশটা কিন্তু স্মুথ, এরকম কিন্তু পুরো স্মুথ টাইপের হবে। এখানে কিন্তু কোনো ভাঙাচোরা কেড়া বাঁকা এরকম টাইপের হবে না, স্মুথ সারফেস হবে যদি তুই ক্রিস্টালাইন সলিডকে কাটিস। কিন্তু অ্যামারফাস সলিডকে যদি কাটিস, তাহলে কিন্তু সেটা এরকম ধরনের স্মুথ হবে না। দেখ অ্যামারফাস সলিডকে কেটেছিস, তাহলে সেখানে তুই দেখেই বুঝতে পারবি যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ইরেগুলার একটা সারফেস দেখতে পাবো। ক্রিস্টালাইন সলিডকে যদি কেটে ফেলা হয়, তাহলে একদম স্মুথ দেখতে পাবো। কিন্তু অ্যামারফাস সলিডকে কাটলে কিন্তু একটা এরকম ধরনের একটা উঁচু নিচু এরকম টাইপের একটা রাফনেস ওখানে কিন্তু আমার চোখে পড়বে। তো এটা একটা ক্লিভেজ প্রপার্টি, এটাকে বলে ক্লিভেজ প্রপার্টি অ্যামারফাস এবং ক্রিস্টালাইনের মধ্যে। এটাও একটা ডিফারেন্স। তো ক্রিস্টালাইন এরকম হয় এবং অ্যামারফাসটা এরকম হয়। দেখতেই পাচ্ছিস যে অ্যামারফাস এবং ক্রিস্টালাইন কিরকম ধরনের কাটলে ক্লিভেজ প্রপার্টি কার কিরকম থাকে, সেটার কথা আমি তোকে বললাম যে ক্লিভেজ প্রপার্টি কিরকম হয়, সেটা তুই তো দেখতেই পাচ্ছিস যে ক্লিভেজ প্রপার্টিটা এরকম হয়। নেক্সট আমরা অ্যামারফাস এবং ক্রিস্টালাইনের মধ্যে ডিফারেন্স কিছু পড়ে রাখবি। আমরা এতক্ষণ ধরে বললাম যেগুলো, সেগুলোই এটাতে কিন্তু রেগুলার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটা ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট। এটা শার্প মেল্টিং পয়েন্ট, এটা মেল্ট ওভার রেঞ্জ। এটা ট্রু সলিড এটাকে বলে, যেকে বলে সিউডো সলিড। অ্যামারফাসকে সিউডো সলিড বলে। এছাড়াও কি না আন্ডারগো রেগুলার ক্লিভেজ, এর রেগুলার ক্লিভেজ হয়, এটার কিন্তু এটা রেগুলার ক্লিভেজ হয়, এটার ইরেগুলার ক্লিভেজ হয়। এটা অ্যানাইসোট্রপিক, এটা আইসোট্রপিক। এটার ডেফিনিট জিওমেট্রিক শেপ থাকে, এটা ইরেগুলার শেপ থাকে। এটার স্মুথ কুলিং কার্ভ হয়, এটা কুলিং কার্ভ নিয়ে আমরা পরে বলবো। ডেফিনিট হিট অফ ফিউশন থাকে। এই দুটো লাস্টের পয়েন্ট নিয়ে আমরা পরে এ নিয়ে ডিসকাস করছি। সলিডের প্রপার্টি নিয়ে আরো আমরা ডিসকাশন বাকি রয়েছে, সেসব কথা তো আমি বলবোই। তো এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামারফাস সলিডের মধ্যে ডিফারেন্স। এটা আমরা পার্টটা প্রথমে পড়িয়েছিলাম। এবার দেখ যে আরো একটা পোর্শন রয়েছে, যে পোর্শনটাও আমি তোকে আজকে বলে দিচ্ছি। সেটা কি না, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সলিডের আরো কিছু ক্লাসিফিকেশন রয়েছে, টাইপস অফ সলিড আরো কিছু টাইপের রয়েছে। তো ফটাফট আমরা সেই টাইপগুলো নিয়ে আলোচনা করছি। তো ক্রিস্টালাইন সলিড, অ্যামারফাস সলিড আমি বলেছিলাম। অ্যামারফাস সলিডকে কিন্তু ট্রু সলিড বলে না। অ্যামারফাস সলিড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটাকে ট্রু সলিড আমি বলবোই না। তো আমরা ট্রু সলিড কাকে বলবো না, ট্রু সলিড বলবো ক্রিস্টালাইন সলিডগুলোকে, ক্রিস্টালাইন সলিড যেগুলো সেগুলো। তো তার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, চলো দেখে নিই যে ক্রিস্টালাইন সলিডের মধ্যে কি কি ক্লাসিফিকেশন। ক্রিস্টালাইন সলিডকে আবার 4 ডিফারেন্ট টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি। 4 ডিফারেন্ট টাইপ। কি কি না, 1 হচ্ছে মলিকুলার সলিড, আয়নিক সলিড, মেটালিক সলিড অ্যান্ড কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড। সো ক্রিস্টালাইন সলিডকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, একটা হচ্ছে অ্যামারফাস সলিড। অ্যামারফাস সলিড ইজ নট এ ট্রু সলিড, ওর ডেফিনিট কোনো স্ট্রাকচার নেই, তাহলে ওটা বাদ চলে গেল। তাহলে এবারে আমরা যে সলিডগুলো আসছি, তাকে কিন্তু ক্রিস্টালাইন সলিডকে 4 ভাগে ভাগ করা যাচ্ছে: মলিকুলার সলিড, আয়নিক সলিড, মেটালিক সলিড
অ্যান্ড কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড। তো এখন আমরা এই ক্রিস্টালাইন সলিডকে যে চারটে ভাগে ভাগ করছি, সেই যে চারটে ভাগ তার মধ্যে ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে কি মলিকুলার সলিড। তো মলিকুলার সলিডে যে কোনো সলিডে তাতে কিছু কিছু কি দিয়ে তৈরি হবে, অ্যাটম বা মলিকিউল বা আয়ন এসব দিয়েই তৈরি হয়। কিন্তু মলিকুলার সলিড কি দিয়ে তৈরি হয় না, সেগুলো কি দিয়ে তৈরি হয়, আইদার অ্যাটম দিয়ে তৈরি হবে অথবা মলিকিউল দিয়ে তৈরি হবে। তুই অ্যাটম পাবি বা মলিকুলার পাবি। ধর আমি তোকে কথার কথা বললাম আয়রন রড, তুই তাতে কি আয়রন 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 আয়রন, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাটম। কিন্তু ধর তোকে বললাম আইস, আইসের মধ্যে কি আছে, ধর ওয়াটার 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 ওয়াটার, এগুলো কি, এগুলো হচ্ছে মলিকিউল। তাহলে যখন একটা সলিড তৈরি হবে তার মধ্যে অ্যাটম থাকতে পারে বা মলিকিউল থাকতে পারে। যদি অ্যাটম বা মলিকিউল থাকে তাকে আমরা মলিকুলার সলিড বলবো। এখন এই মলিকুলার সলিড কিন্তু তার আবার ডিফারেন্ট টাইপ আছে। মলিকুলার সলিড সেটা আবার ডিফারেন্ট টাইপ আছে। চল আমরা মলিকুলার সলিডের মধ্যে কি কি টাইপ আছে সেগুলো আমরা দেখে নিই। তো মলিকুলার সলিডে কি কি টাইপ আছে না, মলিকুলার সলিডকে আবার আরো তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কি না নন পোলার মলিকুলার সলিড, একটা হচ্ছে পোলার মলিকুলার সলিড, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। তো মলিকুলার সলিড এমনিতে তো ক্রিস্টালাইন সলিডকে তো যেগুলো ক্লাসিফিকেশন করা যায়, চারটে ভাগে ক্লাসিফিকেশন করা যায়, সেটা তো অলরেডি বলেইছি। তার মধ্যে যে মলিকুলার সলিডটা আছে তাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, নন পোলার মলিকুলার সলিড, পোলার মলিকুলার সলিড অ্যান্ড হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। তো এই যে তিনটে ভাগ, নন পোলার, পোলার অ্যান্ড হাইড্রোজেন বন্ডেড সলিড, এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগের মধ্যে মধ্যে আমরা নন পোলার মলিকুলার সলিডটা নিয়ে আমরা বলছি। দেখ নন পোলার মলিকুলার সলিড মানে কি, সেখানে যে মলিকিউল গুলো তার মধ্যে কোনো পোলারিটি নেই। ধর কার্বন ডাই অক্সাইড, ধর তোকে বলা হলো যে কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি কোনো পোলারিটি আছে? তুই 11-এ পড়েছিস কেমিক্যাল বন্ড, ধরে নিচ্ছি কেমিক্যাল বন্ড তো জানা আছে। তো তাতে কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন টানছে, এদিকে অক্সিজেন টানছে, এটা কিন্তু একটা নন পোলার মলিকিউল। তো নন পোলার মলিকিউল কার্বন ডাই অক্সাইড এরকম ধরনের নন পোলার যে মলিকিউল গুলো, তাদের মধ্যে কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স আছে? তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে বলে কি লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স। দিস লন্ডন ফোর্স আর ডিসপারশন ফোর্স ইজ ভেরি মাচ উইক। এই যে মলিকুল গুলো কার্বন ডাই অক্সাইড তার মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে না লন্ডন ফোর্স, এটাকে বলে লন্ডন ফোর্স, ভেরি উইক ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, এটাকে বলে লন্ডন ফোর্স। তো মলিকুলের মধ্যে কিছুটা অ্যাট্রাকশন কাজ করছে, কিন্তু খুব পিভল উইক অ্যাট্রাকটিভ ফোর্স, এবং সেই জন্য এদের কিন্তু মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট সবসময় কি হয় না ভীষণ কম হয়। কারণ মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন কম হলে অটোমেটিক্যালি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে, এটাতে তো অবাক হওয়ার কিছু নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট নন পোলার মলিকুলার সলিডের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল উইক ডিসপারশন ফোর্সের জন্য। এবং এরা জেনারেলি কিভাবে থাকে না, এরা লিকুইড বা গ্যাসিয়াস স্টেটে থাকে, লিকুইড বা গ্যাস কন্ডিশনে থাকে নরমালি, কিন্তু হাই প্রেসার দিয়ে লো টেম্পারেচার করে তাদেরকে মলিকুলার সলিডে কনভার্ট করা যেতে পারে। কিন্তু কার্বন ডাই অক্সাইড নরমালি গ্যাস অবস্থায় থাকে, কিন্তু তার উপরে তুমি প্রেসার দিয়ে ওটাকে ড্রাই আইস বা কার্বন ডাই অক্সাইড সলিড ইত্যাদি বানাতে পারো। কিন্তু নন পোলার মলিকুলার সলিডটা জেনারেলি অর্ডিনারি কন্ডিশনে তারা কিন্তু গ্যাস বা লিকুইড স্টেটেই থাকে। সেকেন্ড যেটা আমি তোকে বলবো সেটা হচ্ছে কি না নন পোলার মলিকুলার সলিড গুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না সফট হয় এবং নন কন্ডাক্টর হয়, সফট হয়। তাদের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাকশন করার ক্যাপাবিলিটি বেশি থাকে না, তারা সফট হয় এবং নন কন্ডাক্টর হয় নন পোলার মলিকুলার সলিডের মধ্যে। নন পোলার মলিকুলার সলিডের পরে আমরা চলে আসছি সেটা হচ্ছে কি না পোলার মলিকুলার সলিড। পোলার মলিকুলার সলিড মানে কিরকম না, পোলার মলিকুলার সলিড মানে কিরকম না, যার মধ্যে পোলারিটি আছে। কিরকম ব্যাপারটা দেখ, যে এই ধর সালফার ডাইঅক্সাইড মলিকুল, তো অক্সিজেন নেগেটিভ, এই সালফার পজিটিভ, অক্সিজেন নেগেটিভ সালফার পজিটিভ। তো এই যে ব্যাপারটা, যে একটা মলিকুলের মধ্যে পোলারিটি, ধর আমি 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 যেরকম বলছি যে HCl মলিকিউল, HCl, তো Cl একটু নেগেটিভ, হাইড্রোজেনটা একটু পজিটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দিস ইজ কল্ড পোলার। পোলার মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ এরকম এন্ড থাকবে, তাকেই বলে তো পোলার।
তো এরকম ধরনের যে মলিকিউলগুলো তারা যদি একসাথে অ্যাট্রাকটিভ ফোর্সে সলিড স্টেটে কনভার্ট হয় তাহলে তাদেরকে বলা হয় কি পোলার মলিকিউলার সলিড। তো এখানে পোলার মলিকিউলার সালফার ডাইঅক্সাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সেগুলোও সলিড বানানো যেতে পারে। কিন্তু নর্মালি এই ধরনের মলিকিউলসে কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স লুকিয়ে রয়েছে না কি অ্যাট্রাকটিভ ফোর্স আছে সেটাকে বলে কি না সেটাকে বলে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। আগেরটা যেরকম লন্ডন ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স ছিল, এটাতে সেরকম আছে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স বা ডাইপোল ইন্টারঅ্যাকশন। কিন্তু ডাইপোল ইন্টারঅ্যাকশন ইজ অলসো উইক, এগুলোও কিন্তু ভীষণ উইক। এবং ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু ভীষণ উইক হওয়ার জন্য নর্মালি কিন্তু এই ডাইপোল ইন্টারঅ্যাকশনটা কিন্তু খুব একটা স্ট্রং নয়, এবং সেই জন্য এরাও নর্মালি লিকুইড বা গ্যাসিয়াস স্টেটে থাকে। নর্মালি এগুলো লিকুইড কন্ডিশনে বা গ্যাসিয়াস কন্ডিশনে এগুলো প্রেজেন্ট থাকে। তো এটা গেল পোলার মলিকুলার সলিড, এবং এদেরও মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অতটা বেশি হয় না। থার্ড ওয়ান যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। হাইড্রোজেন বন্ড করে থাকে, হাইড্রোজেন বন্ড করে থাকে না, নিশ্চয়ই 11 কেমিক্যাল বন্ডে পড়েছিস হাইড্রোজেন বন্ড। তো দেখ এখানে দেখতে পাচ্ছিস যে অনেকগুলো ওয়াটার মলিকুল একে অপরের সাথে আটকে রয়েছে। তো অ্যাট্রাকটিভ ফোর্সে ওয়াটার মলিকুলগুলো আটকে থাকে কিভাবে না, দেখ যে আমরা এখানে দেখ যে আমি তোকে বলছি যে ধর কথার কথা যে আমরা ধর OH2O এরকম লিখলাম, তো অক্সিজেনটা নেগেটিভ হাইড্রোজেনটা পজিটিভ, এর সাথে আবার একটা OH2O, অক্সিজেনটা নেগেটিভ হাইড্রোজেনটা পজিটিভ। তো এর মাঝে যে অ্যাট্রাকটিভ ফোর্স একেই কি বলে না হাইড্রোজেন বন্ড। এগুলো সবই 11-এ পড়ার কথা হাইড্রোজেন বন্ড। তো এই হাইড্রোজেন বন্ডটা কিছুটা হলেও স্ট্রং, লন্ডন ফোর্স সব থেকে উইক, ডাইপোল অ্যাট্রাকশন তার চাইতে স্ট্রং, আর হাইড্রোজেন বন্ডটা কিন্তু তার চাইতেও স্ট্রং। সেই জন্য হাইড্রোজেন বন্ডটা কম্পারেটিভলি, এখানে এগুলো সব হাইড্রোজেন বন্ড হয়েছে, এখানে হাইড্রোজেন বন্ড হয়েছে, এগুলো সবই হাইড্রোজেন বন্ড। তো কম্পারেটিভলি এগুলো কিন্তু মেল্টিং পয়েন্টটা কিন্তু কম্পারেটিভলি বেশি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হবে, কিছুটা হলেও মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এদের বেশি হবে। এবং হাইড্রোজেন বন্ড করার জন্য কিন্তু এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম্পারেটিভলি হাই হয়, এবং স্ট্রং হাইড্রোজেন বন্ডে কিন্তু এরা অ্যাটাচড থাকে। এদেরকে বলে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। জেনারেলি অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, HF তো সলিডও পাওয়া যায়। পোলার কোভ্যালেন্ট বন্ডে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে, এবং এদের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ডেড অ্যাট্রাকটিভ ফোর্স থাকে। HF, অ্যামোনিয়া, ওয়াটার, এদের মধ্যে কিন্তু এই সব সলিডের মধ্যে থাকে। এবং HF তো সলিড পাওয়া যায়, আইসও তো জানিস সলিড পাওয়া যায়, আইসের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে, আইসও সলিড পাওয়া যায়, সলিড কন্ডিশনে থাকে, আমরা দেখেওছি। HFও সলিড পাওয়া যায়। তো এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড এগুলোকে বলা হয়। তো অনেক সলিড কন্ডিশনে অনেকগুলোই থাকে, কিছুটা হলেও সফট হয়। এরপরে আমরা চলে আসছি আয়নিক সলিড। কারণ মলিকুলার সলিডের মধ্যে যে তিনটে পার্ট সেটা আমরা ডিসকাস করে ফেলেছি। আয়নিক সলিড কি রকম না, আয়নিক সলিড হচ্ছে সেখানে কিন্তু কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো কিন্তু কি থাকে না আয়ন থাকে। ধর তুই যদি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের কথা বলিস তাহলে Na+Cl-, তাহলে ধর এখানে Na+, এখানে Cl-, Na+, Cl-, এরকম করে থাকবে। তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো কি থাকবে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো থাকবে আয়ন। সবসময় কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আয়ন। তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস যেহেতু আয়ন আছে সেই জন্য এখানে কিন্তু এগুলোকে বলে আয়নিক সলিড। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস যদি আয়ন থাকে তাহলে একে বলছি আমরা আয়নিক সলিড। এবং দেখতেই পাচ্ছিস যে আয়নিক সলিডের মধ্যে এটাও ক্রিস্টালাইন সলিড, এবং এখানে সাজানো গোছানো ব্যাপার রয়ে গেছে, এবং সাজানো গোছানো এরকম টাইপের ব্যাপার থাকে। তো আয়নিক সলিডের মধ্যে কি ধরনের অ্যাট্রাকশন থাকে না, আয়নিক সলিডের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। কারণ পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভের মধ্যে কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে থেকে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এই ধরনের কেসে থাকবে। এবং আয়নিক সলিডের মধ্যে কিন্তু এরকম ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। তারা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সে থাকে, এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু ভীষণই বেশি হবে।
মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেকই বেশি হবে। যেরকম দেখতে পাচ্ছি সিজিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবই কিন্তু আয়নিক সলিড এবং এদের মধ্যে কিন্তু ভেরি ভেরি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে। মেল্টিং পয়েন্ট কিন্তু ভেরি ভেরি হাই, অনেক বেশি হাই মেল্টিং পয়েন্ট এদের মধ্যে থাকবে। তো আমরা টাইপস অফ সলিড আলোচনা করছিলাম। তো আয়নিক সলিডের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নে। আয়নিক সলিডের ক্যারেক্টার হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, হার্ড বাট ব্রিটল। হার্ড কিন্তু ফোর্স অ্যাপ্লাই করলে ভেঙে ফেলা যাবে। নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট, দেখ গুরুত্বপূর্ণ ব্যাপার, সোডিয়াম ক্লোরাইডকে সলিড স্টেটে তুই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবি না, কারণ আয়নগুলোই তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো সলিড স্টেটে যে Na+Cl- থাকবে, সেই Na+Cl- গুলো তারা কিন্তু মুভ করতে পারবে না, দে ক্যান নট মুভ টু রেসপেক্টিভ ইলেকট্রোড। কিন্তু সলিউশনে যদি NaCl কে ডিজলভ করিস তখন কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, তখন ইলেকট্রিসিটি কন্ডাকশনটা পসিবল হবে। সলিউশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে কিন্তু সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। জাস্ট লাইক দিস, যে আমরা সলিউশনের মধ্যে যখন এটাকে দেব তখন কিন্তু সেখানে অ্যানোড এবং ক্যাথোড এরকম থাকবে, এবং ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, এরকম গিয়ে কিন্তু সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এবং এখানে বাল্বটা জ্বলতে থাকবে। তো আয়নিক সলিড তারা কিন্তু সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু সলিউশনে বা মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, অনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট সলিউশন অর ইন মল্টেন স্টেট দে ক্যান মুভ, আয়ন্স ক্যান মুভ, আয়নগুলো মুভ করতে পারে, এবং আয়নগুলো যেহেতু মুভ করতে পারে তাই ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে। নেক্সট আমরা চলে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে কি না, আমরা মলিকুলার সলিডের কথা বলেছি, আয়নিক সলিডের কথা বলেছি, এখন মেটালিক সলিড এবং কোভ্যালেন্ট সলিড বা নেটওয়ার্ক সলিড এই দুটোর কথা বলবো। তো প্রথমেই আমরা মেটালিক সলিডের কথাই চলে আসি। মেটালিক সলিডটা কিরকম না, মেটালিক সলিডটা কিন্তু সেখানে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু ফ্রিলি মুভ করছে। দেখ ইলেকট্রনগুলো এই ছবিটায় তুই দেখতে পাচ্ছিস যে ইলেকট্রনগুলো কিন্তু এখানে প্রচন্ড ফ্রিলি মুভ করছে, এবং এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে একটাই কারণে, যে ইলেকট্রনগুলো কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কেউ ইলেকট্রনগুলোকে বাইন্ড করে ধরে রেখে নেই, সব ইলেকট্রনগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে এন্টার সলিডটার মধ্যে। কিন্তু এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কিন্তু ইলেকট্রন সি মডেল, যা সমুদ্রের মধ্যে যেরকম জল ঘোরাফেরা করে সেরকম ইলেকট্রনগুলো কিন্তু সলিডটার এই প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে ঘোরাফেরা করে। এবং শুধু তাই নয়, যদি তুমি হিট অ্যাপ্লাই করো, যদি তুমি ওখানে হিট দাও, তাহলে কি হবে না, এই হিটটাও কিন্তু ইলেকট্রনগুলো কন্ট্যাক্ট করে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারবে। তো সেই জন্য আমরা একটা বিষয় পরিষ্কার এখানে করে দিচ্ছি যে এরা কিন্তু হাই মেল্টিং সলিড, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, কিন্তু এরা হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে, হিট আর ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে। এই যে দেখতে পাচ্ছিস যে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড রয়েছে, এখানে যদি পজিটিভ থাকে, এখানে যদি নেগেটিভ থাকে, এবং এখানে যদি নেগেটিভ থাকে, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু ইলেকট্রনের মুভমেন্ট এরকম চলতে থাকবে এবং যাবে। তো সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, যে এটা ইলেকট্রনগুলো ফ্রি আছে, ইলেকট্রনগুলো একটা অ্যাটম থেকে, মেটালস আর ইলেকট্রো পজিটিভ, মেটাল ইলেকট্রন ছেড়ে দিতে পারলে বাঁচে, দে আর ইলেকট্রো পজিটিভ। তো সেই জন্য খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখান থেকে ইলেকট্রনগুলো কিন্তু মুভ করতে থাকবে, এবং হিট করলে যেমনটা বললাম যে হিট করলে কিন্তু হিট এনার্জিও কিন্তু এরা কনভে করবে, হিট এনার্জি নিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হিট এনার্জিটাকে ট্রান্সফার করতে। লোহার রডকে আমরা যদি ধরে যদি গরম করি, তাহলে একটা প্রান্তে যদি গরম হয় তাহলে অন্য প্রান্তেও কিন্তু সেই গরমটা চলে আসবে। তো এর পিছনে কারণ হচ্ছে এগুলো, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি প্রচুর এক্সাম্পল আছে, যে কোনো মেটালের এক্সাম্পল এটা দিতে পারিস এটাতে। এবং মেটালগুলো নানান রকম প্রপার্টি, মেলিয়েবল বা ডাক্টিলিটি, এরকম ধরনের প্রপার্টি অনেকগুলো শো করে, সেটা আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু এদের মেল্টিং পয়েন্টগুলো অনেক বেশি হয়, সে কথা আমি অলরেডি বললাম। আরো একটা বিষয় কিন্তু আমরা বলবো, সেটা হচ্ছে যে আরো একটা বিষয়, এক মিনিট। আচ্ছা, কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড। কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড মানে কি রকম না, কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড সেটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হবে। এখানে দেখতে পাচ্ছিস যে প্রচুর অ্যাটম বা মলিকিউল তারা কিন্তু একে অপরের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে এবং একটা 3D স্ট্রাকচার ফর্ম করেছে, এবং স্ট্রাকচারে প্রচুর অ্যাটম একসাথে, একে বলে জায়েন্ট মলিকুলার স্ট্রাকচার, জায়েন্ট
মলিকিউলার স্ট্রাকচার, জায়েন্ট মলিকুলার স্ট্রাকচার ফর্ম করে এবং প্রচুর অ্যাটম কিন্তু একে অপরের সাথে অ্যাটাচড হয়ে থাকে, সেই জন্য এর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু অনেকই বেশি হয়। যেরকম আমাদের কাছে এক্সাম্পল আছে গ্রাফাইট, ডায়মন্ড, কোয়ার্জ, হ্যাঁ, মানে স্যান্ড, সিলিকন ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু হাই মেল্টিং পয়েন্ট, অনেক বেশি মেল্টিং পয়েন্ট, এবং এখানে লার্জ নাম্বার অফ অ্যাটমস কিন্তু পরপর জুড়ে থাকে। এদেরকে বলে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে হচ্ছে সব জুড়ে 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 থাকছে, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক। অনেক অনেক অ্যাটম একসাথে জুড়ে থাকছে, তাকে বলা হয় নেটওয়ার্ক। তো ডায়মন্ড, গ্রাফাইট, কোয়ার্টজ এগুলো সবই কিন্তু নেটওয়ার্ক সলিডের মধ্যে পড়ছে, এবং এটা তুই দেখতেও পাবি যে নেটওয়ার্ক সলিডে কত বেশি বেশি সংখ্যক অ্যাটম জুড়ে থাকে। এটা দেখ ডায়মন্ডের একটা স্ট্রাকচার, ডায়মন্ডে দেখতেই পাচ্ছিস যে একটা কার্বন অ্যাটম 4টে কার্বন অ্যাটমের সাথে জুড়ে থাকে, সেই 4টে কার্বন অ্যাটম আবার আরো প্রত্যেকে 4টের সাথে, তারা 4টে 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 করতে করতে এরকম ভাবে বাড়তে থাকে, এবং এটা নেটওয়ার্ক, এটা জালের মতো তৈরি করে একটা। এবং টোটাল এন্টার ক্রিস্টালটাকে যদি তুমি ভাঙতে চাও তাহলে হাই মেল্টিং পয়েন্ট, তার মেল্টিং পয়েন্টটা অনেক অনেক বেশি হবে। ডায়মন্ডে সেই জন্য হাই মেল্টিং সলিড ডায়মন্ড দেখতেই পাচ্ছিস যে ডায়মন্ড তো আমরা কেনা অনেক অসুবিধা, এত বেশি দামটা আমার কি, কিন্তু যার ছবিতে এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা ডায়মন্ড। তো কিন্তু গ্রাফাইট তার স্ট্রাকচার কিন্তু একটু আলাদা, গ্রাফাইট একটু সফট হয় এবং তার লেয়ার স্ট্রাকচার, একটা লেয়ার আর একটা লেয়ার, এবং গ্রাফাইট অনলি নন মেটাল যেটা কিনা ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করে। এখানে তুই দেখতে পাচ্ছিস যে ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করছে, গ্রাফাইটের লেয়ার স্ট্রাকচার হয়, এবং একটা কার্বন, সে 3টে কার্বনের সাথে বন্ড করে থাকে, বাকি একটা 4th ইলেকট্রনটা কিন্তু পাই বন্ড, এবং সেটা ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করে, যেটা কিনা 11-এ যে ক্লাস 11-এ যে 14 নাম্বার গ্রুপ পড়েছিস কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, সেখানে কিন্তু এটা ডিটেলে পড়ানো হয় যে কিভাবে গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করে। এখানে জাস্ট নেটওয়ার্ক সলিড তার স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, যে স্ট্রাকচারে একটা লেয়ার স্ট্রাকচার, দেখ একটা লেয়ারের সাথে আর একটা লেয়ারের দেখতে পাচ্ছিস গ্যাপ আছে, আবার আরেকটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের গ্যাপ আছে। তো একটা লেয়ার আর একটা লেয়ার এরকম পর লেয়ার আর একটা লেয়ার এরকম ভাবে পর লেয়ার স্ট্রাকচার ফর্ম করেছে। তো এটা একটা লেয়ার স্ট্রাকচার তৈরি করে, এটার কথা বললাম। এবং একটা লেয়ার আর একটা লেয়ারের উপর ফোর্স দিলে গ্লাইড করে যায়, সরে যেতে পারে একটা লেয়ার আর একটা লেয়ার থেকে, এবং এদের মধ্যে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স আছে। এইটা কিন্তু মনে রাখবি যে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স এখানে কাজ করে, এবং ভ্যান্ডার ফোর্স অবভিয়াসলি ভীষণ ভীষণ উইক হয়, এটা একেবারেই স্ট্রং নয়, সেই জন্য একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে এরকম ভাবে সরে যেতে পারে, জাস্ট উপরে নিচে হতে পারে বা এরকম এরকম হতে পারে। দ্যাটস ওয়াই গ্রাফাইট ইজ স্লিপারি অ্যান্ড গ্রাফাইট ইজ ভেরি মাচ সফট ইন নেচার। গ্রাফাইট পেন্সিলের শীষ হিসাবে ইউজ হয়, গ্রাফাইট সফট হয় ডিউ টু ইটস স্ট্রাকচার। ডায়মন্ড এরকম হয় না, ডায়মন্ডে কিন্তু সব অ্যাটমগুলো পরপর সকলের সাথে জুড়ে থাকে, ডায়মন্ডে কোনো একটা অ্যাটমকে তুমি আলাদা করতে পারবে না। আর এখানে এই ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করে কারণ এর মধ্যে একটা করে ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, প্রত্যেকটা একটা করে ফ্রি ইলেকট্রন আছে, এবং সেই ফ্রি ইলেকট্রনের জন্যই কিন্তু এই জিনিসটা করতে পারে। এইবারে আমি চলে আসছি একটা বিশেষ ব্যাপারটা, আমি ক্লাসিফিকেশন সব বলা হয়ে গেছে, আমার অনেকটাই বলা হয়ে গেছে। দাঁড়া, একটা ফোন আসছে, আমি বলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একটু দাঁড়া। আমার তো একটা ক্লাস চলছে, আমি ক্লাসটা করে নিই, রাতের দিকে আমি ফ্রি হয়ে যাব, হ্যাঁ, তখন আমি ফ্রি কথা বলে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। তো ক্রিস্টাল ল্যাটিস, দেখ আমি আগেই বলেছি একটা কথা, সেটা হচ্ছে যে সলিডের একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে। তো সলিডের যে পার্টিকুলার স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারেই কি আমাকে প্রথমে আসতে হবে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। এটা এই চ্যাপ্টারটা পড়ার পিছনে সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সলিডের স্ট্রাকচারগুলো জানা। যে সলিডের স্ট্রাকচার জানতে গিয়ে আমাকে কয়েকটা বেসিক ব্যাপার স্যাপার জানতে হচ্ছে। তো তার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল। তো প্রথমে আমি ক্রিস্টাল ল্যাটিসের কথা বলবো এবং ইউনিট সেলটার কথাও তোকে জানাবো, এবং তারপরেই কিন্তু পরবর্তী ব্যাপারগুলো নিয়ে আমরা পরের দিনকার ক্লাসে আমরা আলোচনা করব। কালকে ক্লাস আছে, সেই ক্লাসে আমরা আলোচনা করব। কিন্তু দেখ যে ক্রিস্টাল ল্যাটিস বলতে কি বোঝায়। প্রথম কথা, ক্রিস্টাল ল্যাটিস মানেটা কি? ল্যাটিস মানে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। সলিড, ক্রিস্টালাইন সলিড, তার একটা ডেফিনিট জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট থাকে।
এই যে ডেফিনিট জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টটা তুই দেখতে পাচ্ছিস এরকম ধরনের একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, একেই বলে কি? একেই বলে ক্রিস্টাল ল্যাটিস। এর নামই হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। তো ডেফিনিট একটা জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা, সেটাই হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। তো এই ডেফিনিট জিওমেট্রিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে এই জায়গায় জায়গায় যেগুলো থাকে, এই জায়গায় এখানে যেটা থাকে একটা অ্যাটম বা মলিকিউল বা আয়ন বা এখানে এখানে এগুলো থাকে, এগুলো এই জায়গাগুলোকে কি বলে? না, এই জায়গাগুলোকে বলে পয়েন্ট। অনেকে বলে ল্যাটিস পয়েন্ট বা পয়েন্ট। ল্যাটিস পয়েন্ট বা পয়েন্ট বলে যেখানে কিনা কোনো অ্যাটমস বা মলিকিউল সব জায়গায় থাকে না, কিন্তু একটা ধর কিউবের মতো স্ট্রাকচার, তার কর্নারে থাকতে পারে, তার বডির সেন্টারে থাকতে পারে বা ফেসের সেন্টারে থাকতে পারে। কিছু কিছু ডেফিনিট জায়গা রয়েছে, সেই জায়গাতেই কিন্তু এগুলো থাকে, সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কয়েকটা কয়েকটা পার্টিকুলার জায়গাতেই কিন্তু এই অ্যাটমগুলো থাকে। তো ক্রিস্টাল ল্যাটিস মানে একটা 3 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্ট, এবং যেখানে ওই অ্যাটমগুলো থাকে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে কি না ল্যাটিস পয়েন্ট বা সিম্পলি পয়েন্ট। ক্রিস্টাল ল্যাটিসেরও আবার অনেকগুলো নাম আছে। ক্রিস্টাল ল্যাটিসকে অনেকে বলে ক্রিস্টাল ল্যাটিস বলে, বা কেউ বলে স্পেস ল্যাটিস। স্পেস মানে হচ্ছে 3 ডাইমেনশনে তার চেহারা আমরা দেখতে পাই বলে স্পেস ল্যাটিস বলা হয়। বা কেউ কেউ সিম্পলি ল্যাটিস বলে, বা কোনো ল্যাটিস ছাড়া আর অন্য কিছু বলে না, ল্যাটিসও বলতে পারো, বা ক্রিস্টাল ল্যাটিস বলতে পারো, স্পেস ল্যাটিস বলতে পারো, হোয়াট এভার মাইট বি, এগুলো বলতে পারো, এইভাবে বলা যেতে পারে। তো এখন বক্তব্যটা হচ্ছে যে ক্রিস্টাল ল্যাটিস হোক বা স্পেস ল্যাটিস হোক বা ল্যাটিস হোক, যাই হোক না কেন, এখন এই যে 3 ডাইমেনশনাল যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো কত রকমের হতে পারে? এই যে তুই একটা কিউবের মতো তোকে অ্যারেঞ্জমেন্ট দেখেছি, কিন্তু সব 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 সলিড কি কিউবের মতো দেখতে? এমনটা কি হয়? না, এমনটা হয় না, বিভিন্ন রকমের দেখতে হতে পারে। তো কত রকমের দেখতে হতে পারে? এই নিয়ে হচ্ছেন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এনার নাম হচ্ছে আগস্টা গ্রাভিয়াস। তো এই আগস্টা গ্রাভিয়াস ইনি কি করেছিলেন না, ইনি ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলেন যে 14 রকমের স্ট্রাকচার আছে, 14 রকমের স্ট্রাকচার আছে, 14 টাইপসের ডিফারেন্ট স্ট্রাকচার আছে। যত সলিড আছে তাদের এই 14 রকমের স্ট্রাকচারের মধ্যে হবে। তো এই 14 রকমের স্ট্রাকচার কি কি না, সেই স্ট্রাকচারগুলো আমি তোকে দেখাচ্ছি, কিন্তু আমি তোকে পরে এক্সপ্লেন করছি যে এখানে এত রকমের স্ট্রাকচার রয়েছে। জাস্ট এখন মনে রাখতে হবে না, সিম্পল বডি সেন্টার, ফেস সেন্টার, কিউবিক, সিম্পল, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, মোনোক্লিনিক, হেক্সাগোনাল, ট্রাইক্লিনিক, রম্বোহেড্রাল, অর্থোরম্বিক, এরকম অনেক অনেক নাম আমি তোকে বলবো। এটা তোর একটাও মনে থাকবে না, আমি এ নিয়ে বলতেও চাই না, কিন্তু আমি শুধু এটাই বললাম যে গ্রাভিয়াস কিন্তু এই সমস্ত স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলেন। স্ট্রাকচারের উপরে বেস করে উনি বলেছিলেন যে যত 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 ক্রিস্টাল হবে তাদের সকলের কিন্তু এই 14 রকমের স্ট্রাকচারই হওয়া সম্ভব। তো এখন ঘটনাটা হচ্ছে এই 14টা স্ট্রাকচার এলো কোথা থেকে, কিভাবে এলো, এটা তো আমাকে জানতেই হবে। তো দেখ, আমরা অলরেডি একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে যে ল্যাটিসের যে ইচ পয়েন্ট মানে যে জায়গায় অ্যাটমগুলো থাকে তাকে বলা হয় কি ল্যাটিস পয়েন্ট। যে জায়গায় অ্যাটমগুলো থাকে ইচ পয়েন্ট, তাকে আমরা ল্যাটিস পয়েন্ট বলি, এই কথাটা আগেও বলেছি। এবং ক্রিস্টালের ওই কর্নার গুলোতে বা কোনো একটা পার্টিকুলার জায়গায় কি থাকে না, অ্যাটম থাকতে পারে বা মলিকিউল থাকতে পারে বা আয়ন থাকতে পারে। অ্যাটম বা মলিকিউল বা আয়ন এরকম ধরনের কিছু না কিছু থাকতে পারে, ডিপেন্ড করছে। তুমি ধরো আয়রন, সলিড আয়রন নিলি, তাহলে আয়রন অ্যাটম থাকবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড নিলি তখন Na+Cl- মানে তখন আয়ন থাকবে। তুই ড্রাই আইস নিলি, তার মানে কার্বন ডাইঅক্সাইড, তখন মলিকিউল থাকবে। তো অ্যাটম বা মলিকিউল বা আয়ন যা কিছু থাকতে পারে, ডিপেন্ড করছে সেটা কি ধরনের সলিড, তার উপরে কিন্তু টোটাল ব্যাপারটা ডিপেন্ড করছে। তো যাকে থাকবে, কিছু না কিছু থাকবে, হয় অ্যাটম থাকবে, না হয় আয়ন থাকবে বা মলিকিউল থাকবে, যাই থাকবে, যাই থাকুক না কেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কি থাকবে না থাকবে। কিন্তু এই যে পয়েন্টগুলোকে যদি সব একসাথে তুই যোগ করে দিস, ওদেরকে সব একসাথে তুই জুড়ে দিলে যেটা পাবি সেটাকে বলে কি না, প্রত্যেকটা অ্যাটম যে জায়গায় ছিল সেই জায়গাগুলোকে তুই যদি জুড়ে দিস, তার এই জায়গায় অ্যাটম ছিল, এই জায়গায় অ্যাটম ছিল, এই জায়গায়, এগুলোকে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দে। দেখ, ল্যাটিস পয়েন্ট আর জয়েন্ট বাই স্ট্রেট লাইন বিং অ্যাবাউট দ্য জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। ল্যাটিসের জিওমেট্রিটা কিন্তু ওখান থেকে আমি পেয়ে যাব, যে সব ল্যাটিস গুলোকে যদি আমি জুড়ে দিই একসাথে, মানে ল্যাটিস পয়েন্ট গুলোকে, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে কি ওভারঅল ল্যাটিস। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা একটা ল্যাটিসে একটা বিষয় সবসময় জানতে হবে, সেটা হচ্ছে ল্যাটিসটা পুরোটা একটা অংশ নয়, অ্যাকচুয়ালি ওর মধ্যে ছোট্ট একটা পার্ট থাকে, যে পার্টটাকে জুড়েই কিন্তু টোটাল ল্যাটিসটা তৈরি হয়। এই ছোট্ট পার্টটাকে বলে কি ইউনিট সেল।
ছোট্ট পার্টটাকে বলে ইউনিট সেল। আমি তোকে দেখাচ্ছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর এটা একটা ল্যাটিস, এইটা একটা ল্যাটিস, তুই যেটা দেখতে পাচ্ছিস এটা একটা ল্যাটিস দেখতে পাচ্ছিস। কিন্তু এই ল্যাটিসটার মধ্যে এইটা একটা কিউবিক দেখতে, কিন্তু এই ল্যাটিসটার মধ্যে তুই যদি দেখিস তাহলে দেখতে পাবি যে এই ল্যাটিসটার মধ্যে কিন্তু এই ল্যাটিসটার মধ্যে কিন্তু তুই দেখতে পাবি যে কিছু ছোট ছোট পার্ট দেখতে পাবি, যে ছোট ছোট পার্ট দিয়ে কিন্তু এই ল্যাটিসটা তৈরি হয়েছে। যেরকম ধর এইটা হচ্ছে একটা ছোট্ট পার্ট, এই অংশটা হচ্ছে একটা ছোট্ট পার্ট, এই ছোট্ট কিউবটা দিয়েই কিন্তু এই ল্যাটিসটা তৈরি হয়েছে, এই ছোট্ট কিউবটা দিয়ে কিন্তু ল্যাটিসটা তৈরি হয়েছে। তুই ভালো করে দেখ, এই কিউবটাকে আমি বের করে নিয়ে এলাম। তাহলে এই ডান দিকের যে ছোট্ট অংশটা যেটা জুড়ে জুড়েই এই টোটাল জিনিসটা তৈরি হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলে ইউনিট সেল। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। ইউনিট সেল আর কিছুই না, ওভারঅল ক্রিস্টালের একটা ছোট্ট পার্ট, একটা স্মল পার্ট, যে পার্টটা রিপিটেশন করে পরপর জুড়ে জুড়েই কিন্তু ওভারঅল 3 ডাইমেনশনাল ক্রিস্টালটা তৈরি হয়, তাকে বলে ইউনিট সেল। ইউনিট সেল হচ্ছে একটা স্মলেস্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য ওভারঅল ক্রিস্টাল। ওভারঅল ক্রিস্টালের একটা ছোট্ট পার্ট যেটাকে বলে ইউনিট সেল। ইউনিট সেল কিন্তু আসলে এটাই কিন্তু জুড়ে জুড়ে ওভারঅল ক্রিস্টালটা তৈরি হয়। ওভারঅল ক্রিস্টালটা যখন তৈরি হয়, এই প্রত্যেকটা ইউনিট সেল কিন্তু 3 ডাইমেনশনে জুড়ে। তুই ভালো করে দেখ যে আমরা জুড়ছি বিভিন্ন দিকে, ইউনিট সেলটা দেখলেই বুঝতে পারবি যে পরপর জুড়ে 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 কিন্তু আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা তৈরি করছি, এবং তার যে ছোট্ট অংশ যেটা, সেটাই হচ্ছে ইউনিট সেল। ছোট্ট পার্টটাকেই আমরা বলছি ইউনিট সেল। এবং এরকম আরো আরো ইউনিট সেল প্রচুর জুড়ে কিন্তু লার্জ নাম্বার অফ ইউনিট সেল জুড়ে কিন্তু এরকম ধরনের পরপর স্ট্রাকচার তৈরি করে। তো আমাদের কাছে সেই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, আমরা যেটা নিয়ে মাথা ঘামাবো সেটা হচ্ছে কি, ইউনিট সেল। ইউনিট সেলটা যদি আমরা ভালো করে বুঝতে পারি যে ইউনিট সেলটা কেমন দেখতে হবে, তাহলে ওভারঅল ল্যাটিসটার দেখতে আমি বুঝে যাব। কারণ ইউনিট সেল যেরকম দেখতে হবে, ওভারঅল ল্যাটিসটাও একই রকমের দেখতে হবে। ইউনিট সেলকে জুড়ে জুড়েই তো ল্যাটিসটা তৈরি হয়, তো ইউনিট সেল যেমন দেখতে হবে, ওভারঅল ল্যাটিসটাও তেমনই দেখতে হবে। এবারে দেখ যে ইউনিট সেলের কোন দুটো বিষয় আমাকে লক্ষ্য রাখা দরকার। ইউনিট সেলের দুটো বিষয় আমাদের লেখা দরকার। সেটা কি না, কি না, একটা হচ্ছে যে এজ লেন্থ, এ বি সি, এজ লেন্থ, EDGE, এজ লেন্থ। এজ লেন্থ মানে এ বি সি, এগুলো লেন্থ কতটা, এ বি সি লেন্থ কতটা, ছোট না বড় না ইকুয়াল, নাকি দুটো সমান একটা বড়, ইত্যাদি ইত্যাদি। তো এজ লেন্থ এ বি সি কতটা, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাকে বলে এ, ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে বলে বি, এবং জেড অ্যাক্সিস বরাবর তাকে বলে সি। এজ লেন্থটা আমাদের জানতে হবে। এবং আর একটা হচ্ছে কি না, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই দেখ আলফা, এই দেখ বিটা, এই দেখ গামা। এক্স অ্যাক্সিসের উল্টো দিকের অ্যাঙ্গেলটাকে বলে আলফা, এক্স অ্যাক্সিসের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলে আলফা, ওয়াই অ্যাক্সিসের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলা হয় বিটা, জেড অ্যাক্সিসের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলা হয় গামা। তো এই আলফা, বিটা, গামা এবং এ বি সি, এগুলোর উপরে বেস করে আমরা ক্লাসিফাই করতে পারি যে এগুলো কিন্তু যদি চেঞ্জ হয়ে যায়, এ বি সি এবং আলফা, বিটা, গামা এগুলো যদি চেঞ্জ হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ক্রিস্টালটার স্ট্রাকচারটা চেঞ্জ হবে, ক্রিস্টালটা দেখতেও চেঞ্জ হয়ে যাবে। এবং যে কারণে আমরা বলছি যে ইউনিট সেলটা কিন্তু জানাটা আমাদের কাছে খুব জরুরি। তো কত রকমের এরকম ইউনিট সেল আছে এই আলফা, বিটা, গামা এবং এবিসি এর উপর বেস করে, সেটা আমরা পড়ব 7 রকমের। এবং ইউনিট সেলটার মধ্যে কোথায় কোথায় অ্যাটম থাকতে পারে সেটা আমরা পড়ব। তো চল আমরা ঝটপট ইউনিট সেলের মধ্যে কোথায় অ্যাটম রয়েছে সেটা আগে দেখে নিই। দেখ, এটা হচ্ছে ইউনিট সেল। তো ইউনিট সেলের মধ্যে অ্যাটম কোথায় থাকবে? এক কর্নারে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে আমরা দেখে নিই যে কর্নারে থাকতে পারে আর কোথায় থাকতে পারে অ্যাটমগুলো। প্রথম কথা হচ্ছে যে ইউনিট সেলের কোথায় কোথায় অ্যাটম থাকতে পারে সেটা বোঝার আগে একটা জিনিস বোঝা দরকার। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে আমরা এই যে ইউনিট সেলের কথা বলছি, তাদের যে এই লেন্থগুলো এ বি সি, এগুলো ইকুয়ালও হতে পারে। আলফা, বিটা, গামা এগুলো 90 ডিগ্রি হতে পারে, নাও হতে পারে। মে অর মে নট বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এরা ইকুয়াল নাও হতে পারে, পারপেন্ডিকুলার নাও হতে পারে, 90 ডিগ্রি নাও হতে পারে, ডিফারেন্ট টাইপের হতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করছে
যে কেমন কেমন হবে সেটা কিন্তু ক্রিস্টালের উপর ডিপেন্ড করছে। আমি তোকে টাইপগুলো বলবো। তো প্রথমেই দেখ যে দু রকমের দু রকমের ক্রিস্টাল ইউনিট সেল হতে পারে। কি কি না, একটাকে বলে প্রিমিটিভ আর একটাকে বলে সেন্টার্ড। প্রিমিটিভ আর সেন্টার্ড। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে যে অ্যাটমগুলো শুধুমাত্র কর্নারে রয়েছে। দেখ এই কর্নার অ্যাটমগুলো শুধুমাত্র যদি কর্নারে থাকে, কর্নারে যদি অ্যাটমগুলো প্রেজেন্ট থাকে তাকে বলে কি? তাকে বলে প্রিমিটিভ। শুধুমাত্র অ্যাটমগুলো কর্নারে থাকবে, একটা কিউব বা কোনো স্ট্রাকচারে কর্নার পয়েন্টে থাকবে, আর কিন্তু কোথাও থাকবে না। যদি থাকে তাকে বলে প্রিমিটিভ। কিন্তু আরেকটা হচ্ছে সেন্টার্ড। সেন্টার্ড মানে কি? সেন্টার্ড মানে মনে রাখবি যে কর্নারে তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম কিন্তু কোথায় থাকবে না, তার ভিতরেও কোনো একটা জায়গাতেও থাকবে। সেন্টার্ড মানে হচ্ছে কর্নারে থাকবে, অ্যাট দ্য সেম টাইম ভিতরের কোনো জায়গাতেও অবশ্যই থাকবে, তাকে বলে সেন্টার্ড। তো ইউনিট সেলে কোথায় অ্যাটম থাকবে তার উপরে বেস করে দুভাগে ভাগ করা যায়, যে ইউনিট সেলের ল্যাটিস পয়েন্ট কোথায় হবে, ওয়্যার শুড বি দ্য ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্ট কি কর্নারে হবে নাকি অন্য কোনো জায়গায় হবে? যদি শুধু কর্নারে হয় তাহলে তাকে বলে প্রিমিটিভ, আর কর্নারে ইন অ্যাডিশন টু দ্যাট আরো অন্য জায়গায় হলে তাকে বলে সেন্টার। এখন এই অন্য জায়গায় বলতে কি বোঝায়? সেন্টারকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে কি বলে? একটাকে বলে বডি সেন্টার, একটাকে বলে ফেস সেন্টার, আর একটাকে বলে এন্ড সেন্টার। বডি সেন্টার মানে কি? কর্নারে তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম বডি সেন্টারে থাকবে। কর্নারে তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম বডি সেন্টারে থাকবে। ফেস সেন্টার মানে কি? কর্নারে থাকবে এবং প্রত্যেকটা ফেসের সেন্টারে থাকবে। একটা কিউবের 6টা ফেস থাকে, ডান দিক বাম দিক উপর নিচ সামনে পিছন 6টা ফেস থাকে। তো 6টা ফেসের প্রত্যেকটা ফেসের সেন্টারে থাকবে। আর একটা হচ্ছে এন্ড সেন্টার। এন্ড সেন্টার মানে হচ্ছে যে কোনো দুটো অপোজিট এন্ডে সেন্টারে থাকবে, আর কর্নারে তো থাকবেই। একটা জিনিস মনে রাখবি, সেন্টার ইউনিট সেল মানে কর্নার গুলোতে অবশ্যই থাকবে, অ্যাট দ্য সেম টাইম আরো কয়েকটা জায়গায় থাকতে পারে। তো এন্ড সেন্টার, ফেস সেন্টার এবং বডি সেন্টার, এই তিনটে সেন্টার ইউনিট সেল হতে পারে, এবং এই সেন্টার ইউনিট সেলের কথা আমি তোকে বললাম। এবারে হচ্ছে যে দেখ ইউনিট সেলগুলো জুড়েই তো হবে, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তো হবে। তো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যেহেতু ইউনিট সেলগুলো সামনে পিছনে জুড়ে হয়, তাই আমরা ইউনিট সেলটার যা চেহারা হবে, ইউনিট সেল যদি কিউবিক হয় তাহলে ওভারঅল স্ট্রাকচারটাও কিউবিক হবে। ইউনিট সেল যদি অন্য কোনো টাইপের দেখতে হয় তাহলে অন্য কোনো টাইপের হবে। তো আমরা ইউনিট সেল কত রকম টাইপের হতে পারে না, এই ইউনিট সেলের চেহারা কিন্তু এই 7 রকমের হতে পারে। কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, মোনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, এইরকম 7 রকমের হতে পারে। এই 7টা স্ট্রাকচার আমি তোকে দেখিয়ে দিচ্ছি, এবং 7টা স্ট্রাকচারে কি কি টাইপ হতে পারে সেটাও আমি তোকে বলে দিচ্ছি। আজকে এই পর্যন্ত করছি। তো দেখ প্রথমে দেখ যে আমি কিউবিক স্ট্রাকচার মানে কিরকম না, সেখানে এ বি সি আর আলফা বিটা গামা কিন্তু সেম হবে। এ বি সি ইকুয়াল হবে, আলফা বিটা গামা 90 ডিগ্রি হবে। তো এর স্ট্রাকচারটা কিরকম হবে ভালো করে দেখে নে। স্ট্রাকচারটা কিরকম হবে, কিউবিক তো সবাই জানে কিউবিক কিরকম দেখতে হয়। তো এ বি সি আলফা বিটা গামা এরকম হয়, এবং তার কি কি টাইপ হতে পারে না, তার 3টে টাইপ হতে পারে। প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার হতে পারে, আর ফেস সেন্টার হতে পারে। এর এন্ড সেন্টার হয় না। যেগুলো ক্রিস্টাল পাওয়া যায়নি সেগুলো আমি বলবো না। এর কিউবিক সিস্টেমে শুধুমাত্র এই 3টেই হতে পারে, প্রিমিটিভ, বডি সেন্টার আর ফেস সেন্টার। এদের এক্সাম্পল আমি তোকে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল মোটামুটি ভাবে সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক ব্লেন্ড এবং কপার, এই সমস্ত এক্সাম্পল গুলো এদের হয়, এই এক্সাম্পল গুলো। এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে সেকেন্ড ইউনিট সেল, এটাকে বলে টেট্রাগোনাল। টেট্রাগোনাল কেমন টাইপের দেখতে হয়? তো তুই দেখতে পাচ্ছিস যে এ বি ইকুয়াল হবে, কিন্তু সিটা ওর ইকুয়াল হবে না, আলফা বিটা গামা কিন্তু 90 ডিগ্রি হবে। এই কন্ডিশনগুলো কিন্তু তোকে মাথায় রাখতে হবে যে কি কন্ডিশনে টেট্রাগোনাল হবে। টেট্রাগোনাল সেটা প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার হতে পারে, এই দু রকমের হতে পারে। এবং তার এক্সাম্পল আমি তোকে দেখাচ্ছি যে কি কি এক্সাম্পল একটা করে খেয়াল রাখতে হয়, মনে রাখতে হয়। তো এক্সাম্পল তুই অবভিয়াসলি দেখতে পাচ্ছিস যে ক্যালসিয়াম সালফেট এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড। নেক্সট আমরা চলে আসছি অর্থোরম্বিক ক্রিস্টাল। তো অর্থোরম্বিক ক্রিস্টাল সেটা কিরকম হতে পারে না, অর্থোরম্বিকে কিন্তু এ বি সি কোনোটাই ইকুয়াল নয়,
কিন্তু আলফা বিটা গামা সবই কিন্তু 90 ডিগ্রি এরকম টাইপের দেখতে হয়, একে বলে অর্থরম্বিক। অর্থরম্বিকের সব রকম টাইপের ইউনিট সেল পাওয়া যায়, মানে 4 রকমেরই ইউনিট সেল পাওয়া যায়। দেখছিস প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার এবং এন্ড সেন্টার সব রকমেরই পাওয়া যায়। এরকম ধরনের কন্ডিশনকে বলা হয় অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেম। অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেম একটা দুটো এক্সাম্পল দেখে নে, দেখলেই বুঝতে পেরে যাবে। রম্বিক সালফার, পটাশিয়াম নাইট্রেট বা বেরিয়াম সালফেট ইত্যাদি কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে পড়ছে। অর্থরম্বিকের পরে চলে এলাম হেক্সাগোনাল। হেক্সাগোনাল কিরকম দেখতে হয়? তো দেখতেই পাচ্ছিস যে হেক্সাগোনাল কিন্তু আমরা এ বি ইকুয়াল কিন্তু সি এর সাথে ইকুয়াল না, আর আলফা বিটা 90 ডিগ্রি কিন্তু গামা 120 ডিগ্রি, গামাটা 120 ডিগ্রি, এটাকে বলে হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেম। প্রিমিটিভই শুধুমাত্র হয় হেক্সাগোনালের, প্রিমিটিভই পাওয়া গেছে, শুধুমাত্র প্রিমিটিভই হয়। গ্রাফাইট এবং জিঙ্ক অক্সাইড এদের এক্সাম্পল, হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের এক্সাম্পল। নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রালটা কেমন দেখতে? না, রম্বোহেড্রালটা হচ্ছে এ বি সি ইকুয়াল হলেও আলফা বিটা গামা কোনোটাই ইকুয়াল নয় এবং কেউই 90 ডিগ্রি নয়, কোনো অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রি নয়। আলফা বিটা গামা 90 ডিগ্রি নয়, এ বি সি এরা কিন্তু ইকুয়াল। এবং এরকম ধরনের ক্রিস্টাল শুধুমাত্র প্রিমিটিভই হয়, এরকম দেখতে হবে, চারাবাঁকা টাইপের দেখতে হবে। এবং এর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট এবং মার্কিউরিক সালফাইড। রম্বোহেড্রালের পরে 7 রকমের রয়েছে। মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে চলে এলাম। মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে কিন্তু এ বি সি কোনোটাই ইকুয়াল নয়। আলফা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বাট বিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এটা হয় মনোক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে, এবং সেটা 2 রকমের হয়, প্রিমিটিভ আর এন্ড সেন্টার, সেটা তুই দেখতে পেলি। এবং তাদের এক্সাম্পলও তুই দেখে নে যে কি ধরনের এক্সাম্পল হয়। তো এই এক্সাম্পল যেরকম মনোক্লিনিক সালফার এবং ডেকাহাইড্রেটেড সোডিয়াম সালফেট। আর একটাই আছে যেটা কিনা ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেম, এবং ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে কিন্তু কোনো কিছুই এক নয়, এ বি সি সবই আলাদা, আলফা বিটা গামা কোনো অ্যাঙ্গেলও সমান নয়, কোনো এজ লেন্থও সমান নয়। যেটা হয় সেটা ট্রাইক্লিনিক, এবং এরও কেবলমাত্র একটাই পাওয়া যায়, প্রিমিটিভ ক্রিস্টাল পাওয়া যায়। তো এই টোটাল সমস্তগুলো কতগুলো করে পাওয়া যাচ্ছে হিসাব করলে কিন্তু টোটাল 14টা আসে, 14 টাইপের ক্রিস্টাল আসে। যে 14 টাইপের ক্রিস্টাল আমি তোকে দেখিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, আমি ব্রাভিয়াসের কথা যখন বলেছিলাম তখন কিন্তু ওই 14 ক্রিস্টালের সিস্টেমে দেখিয়েছিলাম যে কিউবিকের 3টে হয়, টেট্রাগোনালের 2টো হয়, অর্থরম্বিকের 4টে হয়। তাহলে তুই গুনতে থাক যে তুই পেয়ে যাবি তোর 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 রকমের ক্রিস্টাল সব সলিডের, এই 14 রকমের ক্রিস্টাল হয়। সেটা ইউনিট সেলের উপর বেস করে আমি তোকে ইউনিট সেলগুলো, সব ইউনিট সেলগুলো দেখালাম, কিভাবে ইউনিট সেলগুলো আসে সেগুলো নিয়ে আমি বললাম। এই ইউনিট সেলগুলো প্রত্যেকটাই আমি নিয়ে ডিসকাস করলাম। তো ইউনিট সেল পর্যন্ত আমি বললাম, ওখানে ক্লাসে পড়িয়েছি, তারপরে প্যাকিং ইত্যাদি আমি ওখানে নিয়ে ডিসকাস করব। কালকে ইউনিট সেলের পর থেকে আমি পড়াতে শুরু করব, তো সেখানে আমি বলবো। আজকে আশা করছি যে যেটা পড়ালাম তুই বুঝতে পেরেছিস। সেটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু বলছি স্যার এখানে যা যা আছে প্রেজেন্টেশন, আমি কি এটা কি কপিতে টুকবো বা কিছু? না, কি তুই বই কিনেছিস? হ্যাঁ, বই আছে আমার কাছে স্কুলে। ঠিক আছে, আমি তোকে তো পিডিএফটা পাঠিয়েছি, দেখবি যে পিডিএফ ফর্মে পাঠিয়েছি আমি হ্যাঁ, কিন্তু অনেকগুলো। কপিতে কি আমি টুকবো নোটসের মতো করে, নাকি থাকবে এরকম? না না, একটু লিখে নিবি, ওরকম আচ্ছা, ঠিক থাকলে আছে। না পড়তে পারবি না। হ্যাঁ, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস লিখে নিবি। আর আমি এই যে ক্লাসটা হলো, এই ক্লাসের যে পুরো স্ক্রিন রেকর্ড করি, আমি ক্লাসে যে রেকর্ড করেছি রেকর্ডিংটাও আমি পাঠিয়ে দেবো, একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে তুই যদি অসুবিধা হয় কোনো জায়গায়, আমার পড়ানোটা যদি দ্বিতীয়বার শুনতে চাস, তাহলে সেখান থেকে তুই আর একবার শুনে নিতে পারবি। ঠিক আছে?
তো ঠিক আছে কালকে কালকে 5টা থেকে ক্লাস আছে, আমি সেই জন্য তোকে আজকে ক্লাসটা করিয়ে দিলাম। কালকে 5টা থেকে আমি একটা গ্রুপে দেখবি তোকে অ্যাড করে নিয়েছি, ওই গ্রুপে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই ওখান থেকে 5টার সময় ক্লাসে জয়েন করে নিবি। আমাদের 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি লিভ করে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি বলছিস? আজকে হ্যাঁ 40 তোমরা বাড়ি দিলে না, থাকতে পারি তুই এখন পরীক্ষা বসছিস? না না, আমি কোনো কাজ আছে। ফোনটাকে তুই সাইলেন্ট করে দিয়েছিস কেন? হ্যাঁ, সাইলেন্ট ছিল। কি করবি পারবে না? কি? তুমি ক্লাস আছে? হ্যাঁ।
সাথে